এরপর অ্যাটেন্ডেন্স নিয়েছো তো, সাবমিট হয়েছে তোমার? রিফ্রেশ মার দেখো তাহলে আগের দিন তোমরা হয়েছিল ন্যাশনাল ইনকাম শুরু করেছেন না, এর ক্লাসও আপনার হয়ে গেল না, তারপরে সেকেন্ড ক্লাসটা হবে। দেখো তাহলে সেকেন্ড ক্লাসে আসছে আমরা, তাহলে টপিকগুলো লিখে দিতে হবে। তাহলে সেকেন্ড ক্লাসে টপিকগুলো আছে, প্রথমে যেটা আসছে আমাদের মেজারমেন্ট প্রসিডিওর of national income accounting. Measurement procedure of national income accounting. আচ্ছা, নেক্সট টপিক ছিল তোমার মেজারমেন্টের পরে আছে তোমার বোর্ডে অথরিটি টপিকগুলো কি ছিল? নেটওয়ার্ক প্রোভাইডার আছে এনএসও। আচ্ছা, নেক্সট টপিক ছিল তোমার পার্সোনাল ইনকাম আছে জিভিএ গ্রস ভ্যালু অ্যাডেড। তারপরে টপিক আছে তোমার পার্সোনাল ইনকাম পিআই, তারপর আছে ডিপিআই ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, তারপর হচ্ছে পিসিআই পার ক্যাপিটা ইনকাম, তারপরে তোমার হচ্ছে ডিপ্লেটর। নেক্সট আছে জিডিপি ডিপ্লেটর। আর ওর টপিক আছে তোমার এদিকে ন্যাশনাল ইনকাম, যেটা হচ্ছে ওয়েলফেয়ার যেটা আছে। আচ্ছা, গ্রিন জিডিপিটা হয়ে গেল না ক্ষেত্রে, হিন্দু রেট অফ গ্রোথ ওটা হয়ে গেল। আর এটা পিপিপি পারচেসিং পার ক্রেডিট। ঠিক আছে, দেখো তাহলে এই টপিকগুলো আছে এগুলো। তাহলে প্রথমে যেটা আসবো যে মেজারমেন্ট প্রসিডিওর অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট। তাহলে প্রথমে যেটা আসবো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট, মনে আছে তো? ন্যাশনাল ইনকাম চেনবি মনে আছে না? ভুলে গেছো? পুজোর আগে হয়েছিল না ক্লাসটা? তাই মনে হচ্ছে না? পুজোর পরে বলবো পুজোর আগে মনে আছে? ভুলে গেছো? পড়ে হয়েছে। হ্যাঁ মনে আছে? ক্লাসও হয়নি? দাদা ক্লাসটা করে দিই। ক্লাসটা করে আনতে বলেছিল না বাড়িতে? করেছিল? বাড়িতে করেছিল? দাও ক্লাসটা করে দিতে হবে, আসছে। ঠিক আছে, যদি ভুলে যাবে একবার ইয়ে করে দিন, অ্যাসাইনমেন্ট করে রিভিশন করে দিতে হবে, তারপর আমি এটা শুরু করছি। দেখো ফার্স্ট নাম্বার 1 দেখো, এই তো করেছো মুছে চেক মিলিয়ে নাও। কারণ এটা নয় তো, সেকেন্ড পেজ নাম্বার 113 দিলাম 113 মডিউল 2 ক্লাস 4 হবে। দেখো মডিউল 2 ক্লাস 4 দেখো কি বলেছিল যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সময় হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড। তাহলে আমরা কি বলেছিলাম যে ন্যাশনাল ইনকাম যখন পরিমাপ করি যেগুলো উৎপাদনে অংশগ্রহণ করবে না, বলেছিলাম তো স্টুডেন্ট পকেট মানি, হাউস হোল্ড সার্ভিস, মনে হচ্ছে বা ভিন্ন কোনো ইলিগাল অ্যাক্টিভিটি, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, এগুলো ন্যাশনাল বা বলেছিলাম উইলিং লটারি প্রাইজ, এগুলো ধরা হয় না কেন? আর ন্যাশনাল ইনকামে কাদের ইনকাম ইনক্লুড করা বলেছিলাম? ন্যাশনাল কথাটা মানে কি বলেছিলাম? ন্যাশনাল মানে কি ডোমেস্টিক প্লাস এনএফআই বলেছিলাম তো। তাহলে ডোমেস্টিক প্লাস এনএফআই মানে কি বলেছিলাম? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আমার দেশের লোক বাইরে যারা রয়েছে তারা যে টাকাটা উপার্জন করে আনছে সেখান থেকে মাইনাস করছি কোনটা? বাইরের দেশের লোক তো আমার দেশ থেকে নিয়ে যাচ্ছে। তাহলে ডোমেস্টিক প্লাস, তাহলে ডোমেস্টিক মানে কি বলেছিলাম? যে একটা দেশের টেরিটরি, যেই টেরিটরিটা সেই দেশের সরকারের নিয়ন্ত্রণাধীন। দেশের বাউন্ডারি হলে যে জিডিপি হবে সেটা বলতে নাও পারি, দেখতে পাবো সেটা সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পড়ছে কি পড়ছে না। কারণ বলেছিলাম এমবাসি বলে ওয়ার্ডটা মনে পড়ছে যে আমার দেশের অনেক এমবাসি দেশের বাইরে আছে তো, দেশের বাউন্ডারির বাইরে, কিন্তু সেটা কার দ্বারা নিয়ন্ত্রিত? ভারত সরকার। তাহলে ইন্ডিয়া যত এমবাসি দেশের বাইরে পোস্টেড, ইউএসএ বলো, ইউকে বলো, ফ্রান্স বলো, তাহলে সেগুলো কার দ্বারা নিয়ন্ত্রিত? ভারত সরকার দ্বারা। তাহলে সেগুলো ডোমেস্টিকের পার্ট না পার্ট নয়। আবার বাইরে যত ফরেন এমবাসি আমাদের ইন্ডিয়াতে পোস্টেড, সেগুলো দেশের বাউন্ডারির মধ্যে থাকা সত্ত্বেও ভারত সরকার নিয়ন্ত্রণ করবে না সেই দেশের সরকার? তাহলে আমরা কি বলবো যে ডোমেস্টিক টেরিটরি ইজ এ জিওগ্রাফিক্যাল টেরিটরি which is administered by the government of that country. তাহলে ডোমেস্টিকের সঙ্গে কোন পার্টটা জুড়ছি? এনএফআই। এনএফআই মানে কি বলেছিলাম? ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড। তাহলে ডোমেস্টিকের সাথে এনএফআই জুড়ে দিলে কি পাই? ন্যাশনাল। তাহলে এই ন্যাশনাল ওয়ার্ডটা কার কার মধ্যে ছিল? জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর ছিল ন্যাশনাল ইনকাম, মনে পাচ্ছিল? তাহলে ন্যাশনাল ইনকাম বা জিএনপির মধ্যে সিমিলারিটি কি বলেছিলাম? যে দুটোতেই যেহেতু ন্যাশনাল ওয়ার্ডটা আছে, তাহলে ন্যাশনাল মানে কি বলেছিলাম না? ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, জাতির আয় মানে কি? সিটিজেন অফ দ্য কান্ট্রি। তাহলে নর্মাল রেসিডেন্ট আর সিটিজেনের মধ্যে পার্থক্য কি বলেছিলাম? যে নর্মাল রেসিডেন্ট কাদের বলা হয়? নর্মাল রেসিডেন্ট মানে হচ্ছে যারা ভারতে 1 বছরের বেশি সময় ধরে অতিবাহিত করছে মানে আছে। আর নাম্বার 2 শুধু 1 বছরের সময় বেশি থাকলে হবে না,
তার ইকোনমিক যে ইন্টারেস্ট মানে তার যে রিসোর্স অফ আয়টা সেটা ভারতের বাউন্ডারির সাথে কানেক্টেড হতে হবে, তাকে আমরা নর্মাল রেসিডেন্ট বলবো। তাহলে নর্মাল রেসিডেন্ট হলেই যে সিটিজেন হবে সেটা বলতেও পারি নাও পারি। কারণ অনেক ফরেনার আছে যারা ভারতে হয়তো ব্যবসা বাণিজ্য বা চাকরি সূত্রে এসছে, তারা হয়তো ভারতে 2 বছর বা 3 বছর ধরে কাজ করছে, তাই তাদেরকে আমরা নর্মাল রেসিডেন্টে ফেলছি। কিন্তু সিটিজেনশিপ অ্যাক্টে কি বলা আছে যে তাকে ভারতে হতে গেলে বাই বার্থ বা বাই রেজিস্ট্রেশন হতে হবে। তাহলে ন্যাশনাল ইনকামে কাদের ইনকাম ধরবো, নর্মাল রেসিডেন্ট না সিটিজেন অফ দ্য কান্ট্রি? রাইট অ্যান্সার, সিটিজেন অফ দ্য কান্ট্রি। নর্মাল রেসিডেন্ট মে আর মে নট বি সিটিজেন। তাহলে সিটিজেন যেটা হচ্ছে সেটা আমাদের দেশের মধ্যে শুধু আছে, দেশের বাইরেও আছে, ভারতীয় দেশের বাইরেও তো আছে, অনেক এলাকায় আছে না। তাহলে ন্যাশনাল ইনকামে কাদের ইনকাম ধরবো, সিটিজেন অফ দ্য কান্ট্রি দোজ হু আর পার্টিসিপেট ইন প্রোডাকশন। শুধু ভারতীয় হলেই চলবে না, কী করতে হবে, তাকে ভারতের উৎপাদনে তার একটা অংশগ্রহণ বা পার্টিসিপেশন থাকতে হবে। কি বলতে বুঝতে পারছো? তাহলে নর্মাল রেসিডেন্ট আমরা ইনকাম ধরবো না, কারণ ধরবো সিটিজেন। তাহলে সেটা জিএনপি বা ন্যাশনাল ইনকাম মধ্যে ধরবো ভারতীয় ইনকাম, সে দেশের মধ্যে থাক বা দেশের বাইরে থাক, যারা দেশের উৎপাদনে অংশগ্রহণ করছে। কিন্তু পার্থক্যটা কি, ন্যাশনাল ইনকামটা কি বলেছিলাম, নেট ফ্যাক্টর ইনকাম, যার মধ্যে ডেপ্রিসিয়েশন কস্ট ধরা থাকবে না, বলেছিলাম না বলিনি? কিন্তু জিএনপি ফুল ফর্ম কি, গ্রস। তাহলে বলে না গ্রস, তোমার গ্রস প্রফিট যদি 1 লাখ টাকা হয়, তোমার হাতে কি 1 লাখ টাকা আসবে? একজন কৃষক ধর ধান বিক্রি করে 1 লাখ টাকা পাচ্ছে, তার কি ওটা নেট প্রফিট কি? কারণ তাকে বীজ কিনে আনতে হচ্ছে, লেবারে মজুরি করে, তোমার গ্রস বাড়ি দিয়ে 30,000 টাকা হয়, তুমি হাতে 30,000 পাবে, তুমি হয়তো 25,000 পাচ্ছ বা 20,000 পাচ্ছ, তার মানে ওখান থেকে বিভিন্ন ভাগ যাচ্ছে না। তা সেরকম গ্রস ভ্যালু মানে কি, যার মধ্যে মেশিনের ডেপ্রিসিয়েশন মানে কি, একটা মেশিন যখন লাগাতার ইউজ করছো সেই মেশিনটা ক্ষয় হচ্ছে না, হয়নি? তাহলে মেশিন যত ক্ষয় হচ্ছে তার উৎপাদনের ক্ষমতা কমছে না, কমাচ্ছে ভবিষ্যতে, আর তার দামটা ফল করছে তো, আর তার মেনটেন্স বা খরচটা কি হচ্ছে, বাড়ছে। তাহলে এটাকে বলেছেন না সিসিএ, ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্সেস, বা কি বলা হয় ওয়্যার অ্যান্ড টিয়ার ক্যাপিটাল গুডস। তাহলে এই ডেপ্রিসিয়েশন যে মেশিনের হচ্ছে সেই ডেপ্রিসিয়েশন কস্টটা কার মধ্যে ধরা আছে, গ্রস ভ্যালুর মধ্যে, কিন্তু নেট ভ্যালুর মধ্যে ধরা থাকবে না। তাহলে ন্যাশনাল ইনকামটা একবারই কাউন্ট হয়, কোন ইয়ার বলেছিলাম, ম্যানুফ্যাকচারিং। কারণ ন্যাশনাল ইনকাম বারবার কাউন্ট হবে কি, একবার তো ম্যানুফ্যাকচারিং ইয়ারে কাউন্ট করেছি যখন প্রোডাকশন হচ্ছে। তাহলে যখন প্রোডাকশন করেছি তখন আমার কী কী ফ্যাক্টর করে লেগেছিল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে এই 4টে ফ্যাক্টর করে কী কী কস্ট খরচ হয়েছিল, ল্যান্ডের জন্য রেন্ট, লেবারের জন্য ওয়েজ, ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট, আর যে তৈরি করছে প্রডিউসার বা ম্যানুফ্যাকচার বা এন্টারপ্রেনারও বলতে পারি, সে তার প্রফিট নেবে না নেবে না। তাহলে এই 4টেকে কি বলো, একসাথে ফ্যাক্টর অফ কস্ট বলে না, বলে না, রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট। তাহলে এই ফ্যাক্টর কস্টটা যখন জিনিসটা তৈরি করেছে তার সঙ্গে অ্যাপ্লাই হবে না। তাহলে ম্যানুফ্যাকচারিং যখন জিনিসটা তৈরি করেছিলাম তাহলে তার তো ডেপ্রিসিয়েশন থাকবে না। আমরা যখন কোনো নতুন প্রোডাক্ট বাজারে কিনি তার কি ডেপ্রিসিয়েশন আছে, কারণ তারা নতুন বলছে কেন, কিন্তু যখনই সে নতুনটা দেবে তুমি একদিন ইউজ করো বলবে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, গাড়ি শোরুম থেকে বেরিয়ে গেলে সেকেন্ড হ্যান্ড। শোরুমে তুমি যে বলতে পারবে দাদা গাড়িটা তো 1 মাস ধরে হচ্ছে পড়ে আছে আপনার এখানে, গাড়িটা ডেপ্রিসিয়েশন বলতে পারবে কি? সেরকম তুমি যদি গাড়িটা কিনে এনে তুমি রাস্তায় 2 দিন পরে বিক্রি করো, বলবে গাড়িটা পুরনো হয়ে গেছে, কিছু লোক 500 টাকা দাম কমে যাবে তোমার। তাহলে কি বলছে, ন্যাশনাল ইনকামটা একবারই কাউন্ট হয় কোন ইয়ারে, ম্যানুফ্যাকচারিং ইয়ারে। তাহলে ম্যানুফ্যাকচারিং যে নেট ভ্যালু তার সঙ্গে কোনটা জুড়বো, ফ্যাক্টর কস্ট। তাহলে ওই যে বলেছে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে কি বলে থাকে, এনএনপি, মনে পড়ছে তো, নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এই নেট ভ্যালুটা কোন ইয়ারে ক্যালকুলেট হচ্ছে, ম্যানুফ্যাকচারিং। তাহলে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইন ম্যানুফ্যাকচারিং আর ইজ নোন অ্যাজ এনআই, ওটাই তো ন্যাশনাল ইনকাম। মনে হচ্ছে যে এনএনপি আর পিসিএসের কোশ্চেন ছিল যে হুইচ অন দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম, NNP at factor cost, NDP at factor cost, NNP at market price, NDP at market price। তাহলে কোনটা হবে, NNP at factor cost। কারণ ম্যানুফ্যাকচারিং তো একবারই কাউন্ট করছি, আমরা তো বারবার কাউন্ট করবো না, কারণ একবার তো কাউন্ট হয়ে গেছে, দ্বিতীয়বার কাউন্ট হলে কী হবে, একই জিনিস কবার কাউন্ট হচ্ছে, 2বার তো, তাহলে ডেটাটা এরর আসবে না, আসবে না। তাই আমরা কি বলবো যে ন্যাশনাল ইনকাম অনলি কাউন্টেড ওয়ান্স ইন ম্যানুফ্যাকচারিং ইয়ার, ইফ উই এগেন ইনক্লুড দেন দ্য ডবল কাউন্টিং or multiple count error problem is arise। সেই জন্য ন্যাশনাল ইনকামটা মনে হবে একবারই কাউন্ট হয় কোন ইয়ারে, ম্যানুফ্যাকচারিং। তাহলে ম্যানুফ্যাকচারিং ইয়ারের যে নেট ভ্যালু তার সঙ্গে কোনটা চলছে, কারণ যখন তৈরি করছে ওই তো দেখো ওয়ান টাইম তো আমার খরচ লাগবেই। তুমি যখন একটা বাড়ি তৈরি করছো, যখন তৈরি করছো সেই খরচটা তো আছে, বাড়ি তো বারবার তৈরি হবে না। তাই যে ম্যানুফ্যাকচারিং করেছিলাম সেই যে খরচটা সেটা আমাদের অ্যাপ্লাই হয়েছিল, রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট। তাহলে এই ফ্যাক্টর কস্টটাকে যখন আমরা নেট ভ্যালুর সঙ্গে জুড়ছি ওটাই তো ন্যাশনাল ইনকাম। তাহলে বলতে পারি না এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এবারে কোশ্চেন দেবে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস মধ্যে পার্থক্য কি, ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস দেবে। বাজারে যখন জিনিস কিনি দেবে লেখা থাকে এমআরপি, লিখেছো তো, এমআরপি প্যাকেটে কি লেখা থাকে ছোট করে, ইনক্লুসিভ অল ট্যাক্সেস। তাহলে এগুলো কোন ট্যাক্স হবে, ইনডাইরেক্ট ট্যাক্স তো, জিএসটি বলো বা ভ্যাট বলো, এগুলো তো ডাইরেক্ট ট্যাক্স যাবে না। তাহলে বাজারে বিক্রি হওয়ার আগেও তো দামটাকে বলা হয় না ফ্যাক্টর কস্ট। তো হতে হতো না গাড়ি খেতে পারো না, এক্স শোরুম প্রাইস, অন রোড প্রাইস। তাহলে এক্স শোরুম মানে কোনটা,
ট্যাক্স যখন আগে দামটাকে আর যখন অনরোড হয় তো অল ওভার ইন্ডিয়া ভিন্ন জায়গায় ভিন্ন রকম দাম, কিন্তু এক্সপোর্ট প্রাইস অল ওভার ইন্ডিয়াতে একই দাম হয়। তার মানে এক্সপোর্ট প্রাইস মানে কোনটা, যেটা ম্যানুফ্যাকচারিং কস্টটা, আর অনরোড মানে কি, যেটা বিভিন্ন লোকাল ট্যাক্স চাপছে, সে রাজ্যের লোকাল ট্যাক্স চাপছে, প্লাস তোমার ক্যারিং খরচ আছে, এগুলো নিয়ে অনরোড দামটা বেশি পড়ছে। তা সেরকম এমআরপি মানে হচ্ছে মার্কেট ভ্যালু। তাহলে মার্কেট ভ্যালুর মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স ধরা আছে না ধরা নেই? ট্যাক্স দিয়ে তো বিক্রি হচ্ছে, বলছে না ইনক্লুসিভ ওয়ার্ল্ড ট্যাক্স মানে ইনডাইরেক্ট ট্যাক্স নেই তো, কিন্তু ফ্যাক্টর কস্ট মানে কি, ইনডাইরেক্ট ট্যাক্স চাপানোর আগে অবধি দামটা, যার মধ্যে কি ধরা আছে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স ধরা নেই। এবার ধরো যখন এটা বাজারে আসছে তার সঙ্গে সরকার কি অ্যাড করছে, ভ্যালুরি ট্যাক্স বা জিএসটি, সেলস ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড হচ্ছে হয়নি, তার ফ্যাক্টর কস্টের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সটা অ্যাড হলে সেটা হচ্ছে মার্কেট ভ্যালু। তা তোমার যদি জিজ্ঞেস করে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে পার্থক্য কি, তুমি বলবে ইনডাইরেক্ট ট্যাক্স চাপানোর আগে অবধি দামটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট, যার মধ্যে ধরা থাকতে পারে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্লুড করা থাকবে না। যখন সেটা মার্কেটে বিক্রি হবে তখন কি হবে, ফ্যাক্টর কস্ট থাকছে, তার সঙ্গে কোনটা অ্যাড হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, মানে ঢুকছে না, তাহলে হচ্ছে এমআরপি। এবার কোশ্চেন হচ্ছে যে সাবসিডি যে ব্যাপারটা, ভর্তুকি সরকার দেয় তো না প্রডিউসার ভর্তুকি দেয়? সরকার দেবে, প্রডিউসার না, ব্যবসায়ী সে কেন যদি লস করবে, তাহলে ভর্তুকি মানে নিজের পকেট থেকে বেয়ার করে, তবে গ্যাসের ক্ষেত্রে হয় বা কিছু জিনিসের ক্ষেত্রে ভর্তুকিটা সরকার কখন দেয়, যখন জিনিসের দামটা বাজারে বেশি বাড়ে, যেরকম বলে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। মনে করো আজকে যদি লেবারের মজুরি বাড়ে, আজকে যদি ল্যান্ডের রেন্ট বাড়ে, আজকে যদি মনে করো কাঁচামালের দাম বাড়ে, তাহলে ইনপুটের দাম বাড়লে আউটপুটের দাম বাড়বে না বাড়বে না? তাহলে এই ধরনের ইনফ্লেশন বলা হয় কস্ট পুশ। কস্ট পুশ মানে কি, ইনপুটটা কাকে ঠেলে দিচ্ছে, আউটপুট কেন? আজকে যদি বলো যে গেঞ্জিটা পুরো আছে, ওই গেঞ্জির সুতোর দাম বাড়ে, যে কারখানা তৈরি হচ্ছে সেই মেশিনের যে মেনটেন্স খরচ বাড়ে, ওই কারখানায় যদি লেবারের মজুরি বাড়ে, ক্যারিং খরচ যদি বাড়ে, ট্রান্সপোর্টেশন কস্ট, তাহলে গেঞ্জির দাম বাড়বে না বাড়বে না? তাহলে ইনপুটের দাম বাড়ার জন্য ইনপুট কাকে ঠেলে দিচ্ছে, আউটপুটকে। এই ধরনের ইনফ্লেশনকে বলা হয় কি কস্ট পুশ। পুশ মানে কি, ঠেলে দেওয়া। তাহলে এবার ধরো যদি বাজারে জিনিসের দামটা খুব বেশি বেড়ে যায়, তখন সরকার কি চিন্তা করে, তখন লাক্সারি গুডসের দাম বাড়ে সরকার অসুবিধা হয় না, কিন্তু যদি লাক্সারি গুডসের না বেড়ে এসেন্সিয়াল গুডসের দাম বাড়ে, আর যদি আলু পেঁয়াজের দাম বাড়ে, শাকসবজির দাম বাড়ে, তাহলে সাধারণ মানুষের জীবন উপরে একটা এফেক্ট পড়বে না পড়বে না? তখন সরকার ভাবে কি, যে আগে আমি যেটা মনে করো সরকার চাপাচ্ছিল জিএসটি 10%, সরকার ভাবছে কি আমি যদি 8% চাপাই তাহলে 2% পকেট থেকে দিই, কিছু হলো জিনিসের দামটা কমবে না কমবে না? তাহলে সরকার ট্যাক্স চাপানো আগে সাবসিডি দেবে না ট্যাক্স চাপানো সাবসিডি দেবে? ট্যাক্স চাপানো আগে, সাবসিডি দিয়ে তারপর চাপাবে ট্যাক্সটা। সরকার 10% জায়গায় 8% চাপাচ্ছে, তার মানে কত পার্সেন্ট ভর্তুকি দিচ্ছে, 2%। তাহলে আমরা বলবো ফ্যাক্টর কস্টের মধ্যে সাবসিডি থাকতেই পারে, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স ধরা নেই। যখন এটা মার্কেটে বিক্রি হচ্ছে সাবসিডি দিয়ে তো ট্যাক্স চাপাচ্ছে, তা তার মধ্যে সাবসিডি থাকবে কি? তাহলে মার্কেট প্রাইসের মধ্যে ট্যাক্স থাকলে সাবসিডি থাকবে না, মনে হচ্ছে? তাহলে ফ্যাক্টর কস্টের ফর্মুলা কি ছিল, মার্কেট প্রাইস মাইনাস কি লিখব, কি বললাম এই মাত্র, বুঝছো না কিছু? ট্যাক্স মানে আগে তো দামটাকে দাও, মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি থাকতে পারে তো, সাবসিডি তো, তাই তো? এবার যখন মার্কেটে আসছে এটা, তাহলে সেখানে কি সাবসিডি থাকবে? সরকার তো সাবসিডি দিয়ে তো ট্যাক্স চাপাচ্ছে, তাহলে কি হবে, ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডি অ্যামাউন্টটা বাদ দিলে পড়ে থাকে নেট কতটা, নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলি না, নেট ভ্যালু। মনে করো তোমার গ্রস ভ্যালু ডেপ্রিসিয়েশন বাদে যেমন নেট পড়ে যাচ্ছে, সেরকম তোমার মনে করো তুমি গ্যাসটা কিনেছিলে বাজার থেকে 1000 টাকা দেয়, সরকার অ্যাকাউন্টে 100 টাকা ভর্তুকি পাঠালো, তো তুমি কত টাকা দিলে, মেনলি নেট 900 টাকা। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডি বাদ দিলে কি বলতে হবে, ফ্যাক্টর কস্ট প্লাস লিখতে পারি এনআইটি, লিখতে পারি তো, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে এমপি সমান যদি এফসি প্লাস এনআইটি হয়, তাহলে এফসি সমান কি হবে, এমপি মাইনাস এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এই মনে পড়ছে না, সব ভুলে গেছো পুজোর সময়? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, মাকে ঢুকেছে না ঢুকেনি? বলেছিলাম তো, হ্যাঁ, এটা জাস্ট রিভিশন দিলাম, কারণ এবার ফিরে এসো ক্লাসে, অনেক হলো তো 1 মাস, এবার একটু ইয়ে করো, ক্লাসে ফিরে এসো, পড়াশোনা থেকে জিজ্ঞাস হয়ে যেত, বিশেষ করে ইকোনমিক্স, আজকে ভুলে কালকে ভুলে যাবে, মাঝে মাঝে রিভিশন দিতে হবে তো, নাইলে ভুলে যাবে। তাহলে প্রথম কোশ্চেনে কি বলেছে পড়ো, যে ন্যাশনাল ইনকাম যখন ক্যালকুলেট করা হয় কোনগুলো ধরা হবে না, হাউস হোল্ড ধরা হবে না, সোশ্যাল সার্ভিস ধরা হবে না, এনভায়রনমেন্টাল, অ্যান্সার কি অল অফ দিস। তাহলে অ্যান্সার করবে একের থেকে ডি। দুইটা বলো এবারে, দ্য গুডস হুইচ ডাইরেক্টলি ইউজড বাই পিপল, তা কি বলা হবে, কনজিউমার গুডস তো, যেটা আমরা ডাইরেক্টলি ইউজ করছি বাজার থেকে, বলো না কনজিউমার গুডস। তাহলে অ্যান্সার হবে এ। আচ্ছা, ন্যাশনাল ইনকামের ডিটারমিনেন্টগুলো কী কী? ন্যাশনাল ইনকাম বলছে যে পরিমাপ করার জন্য কী কী ডিটারমিনেন্ট লাগে। দেখো আমাদের 3 ধরনের রিসোর্স হয় তো, একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স, ন্যাচারাল মানে কি, যেটা প্রাকৃতিক,
এয়ার, সানশাইন, স্প্রিং, ওয়াটার, মিনারেলস, এগুলো কি ফরেস্ট, ন্যাচারাল। আর হচ্ছে হিউম্যান রিসোর্স মানে কি প্রত্যেকটা মানুষের দরকার কি কি লাগবে, নিউট্রিশন, এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, ট্রেনিং, হেলথ কেয়ার অ্যাক্টিভিটিস, এগুলো তোমাদের বুঝেছো। আর হচ্ছে ক্যাপিটাল, তাহলে অ্যান্সার কোনটা, সি একটা, ন্যাচারাল রিসোর্স, ক্যাপিটাল রিসোর্স অ্যান্ড হিউম্যান রিসোর্স। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট বিলং টু প্রাইমারি সেক্টর, এটা তো পারবে। প্রাইমারি মধ্যে কোনটা যাবে না বলেছে, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টেশন সার্ভিস বা টার্সারির মধ্যে, তাহলে অ্যান্সার করবো সি। ম্যানুফ্যাকচারিং মানে তো সেকেন্ডারি, তাহলে ম্যানুফ্যাকচারিং হবে অ্যান্সার বি। আচ্ছা, টার্সিয়ারি সেক্টর ইনক্লুডস অল অফ দিস হবে তো, অ্যান্সার হবে ডি, ছয়টা। আচ্ছা, জিডিপি বলো কোনটা হবে, জিডিপি কাকে বলেছিলাম, যে একটা দেশের ডোমেস্টিক টেরিটরি মানে কি, যেটা সেই দেশের সরকারের নিয়ন্ত্রণাধীন। তো তাহলে প্রথম অপশনটাই তো হবে, জিডিপি ইজ দ্য মানি ভ্যালু ফাইনাল প্রোডাক্টস প্রডিউস উইদিন দ্য কান্ট্রি। আচ্ছা, জিডিপি ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল, জিএনপি, মনে আছে আমাদের বলেছিলাম জিডিপি মানে কি, মনে করো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তুমি মনে করো আমেরিকায় কাজ করতে গেছো, ও মনে করো কাজ করে এমবাসিতে, ওর ইনকামটা কিন্তু জিএনপিতে আসবে না, কারণ ওই এমবাসি মানে কি, ওর পুরোটা তো জিডিপিতে কাউন্ট হবে, ও তো ভারত সরকার নিয়ন্ত্রণ। কিন্তু তুমি মনে করো আমেরিকাতে কোনো একটা কোম্পানিতে কাজ করছো বা ওখানে কোনো স্কুলে বা কলেজ চাকরি করছো, তুমি বছরে মনে করো আমি ধরলাম 1 লাখ টাকা করে ইনকাম, 12 লাখ টাকা কামাচ্ছো, তাহলে 12 লাখ টাকার কিছু টাকা তো আমেরিকায় খরচ করছো আর কিছু টাকা দেশে পাঠাচ্ছ। আমি ধরলাম আমেরিকাতে 8 লাখ টাকা খরচ করছো, ইন্ডিয়া 4 লাখ পাঠাচ্ছ বছরে, তাহলে 8 লাখ টাকাটা আমেরিকার টেরিটরি খরচ হচ্ছে, আমেরিকার জিডিপি আমার জিএনপিতে, তো ওই 4 লাখ টাকা আমার পুরো জিডিপিতে আসবে, তো কোনো তো আমেরিকার টেরিটরি থাকছেই না, বুঝতে পারছি বললাম। 12 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকা আমেরিকায় খরচ করছে মানে কি, ওটা আমেরিকার জিডিপি আমার দেশের জিএনপি, যেহেতু আমার দেশে এনআরআই, ও আমাদের সরকারের অ্যাডমিশনের মধ্যে পড়ছে না, কিন্তু বাকি 4 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছে মানে কি, ওটা আমাদের টেরিটরির মধ্যে চলে আসছে, তো ভারত সরকার নিয়ন্ত্রণে, তাহলে ওই 4 লাখ টাকা আমার জিডিপিতে কাউন্ট হবে না। তাহলে জিএনপির একটা বার জিডিপিতে আসছে না, আসেনি, যেটা আমাদের রেমিটেন্স বলি আমরা। রেমিটেন্স মানে কি, সেন্ড ব্যাক মানি টু দেয়ার হোম কান্ট্রি, সে ওদের দেশের লোক তো আমার দেশে পাঠাচ্ছে। তাহলে জিএনপির ফর্মুলা কি ছিল, জিএনপি সমান কি লিখতে পারি, জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তো তাহলে এক্স মানে কি বলেছিলাম, যে আমার দেশের লোক যারা দেশের বাইরে রয়েছে তারা যে টাকাটা আনছে, তাহলে কি হবে, যে ডোমেস্টিক সিটিজেন্স হু রিসাইড ইন ফরেন টেরিটরি। আর এম মানে কি লিখবো, ফরেন ন্যাশনালস হু রিসাইড ইন ডোমেস্টিক টেরিটরি। তাহলে এটাই তো এনএফআই বলেছিলাম না, যে আমরা যেটা আনছি মাইনাস ওর এটা, তাহলে এটাকে ভাঙলে কি হবে, জিএনপি সমান জিডিপি প্লাস এনএফআই। তাহলে জিডিপি জিএনপি সমান যেটা হয়, তাহলে জিডিপিটাকে নিয়ে এসো, তাহলে জিডিপি সমান কি হচ্ছে, জিএনপি মাইনাস এনএফআই, বুঝতে পারলে। এবার বোঝো না যে একটা দেশের এনএফআই যদি পজিটিভ হয় তার জিএনপি বড় হবে, কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এনএফআইটা কি নেগেটিভ। তো কারণ আমরা যেটা আনছি তার থেকে বেশি পেমেন্ট করতে হচ্ছে হয়নি, তাহলে আমাদের দেশে এনএফআইটা তো নেগেটিভ, সেটা আমার দেশে কে বড়, জিডিপি বড়। আর যদি বাউন্ডারিকে ক্লোজ করে দেওয়া হয়, ক্লোজ কি করে মানে কি, কোনো এক্সপোর্ট ইম্পোর্ট হবে কি সেখানে, তাহলে সেখানে কি হবে, জিডিপি জিএনপি একে উপয়োগ হবে না, হবে না, কারণ সেখানে এনএফআই কোনো ফাংশন থাকবে না, এক্সপোর্ট ইম্পোর্ট জিরো যাচ্ছে না। ক্লোজড মানে কি, যেখানে এক্স সমান এম সমান কি হয়ে যাবে, জিরো, তো ক্লোজড মানে জিরো যাচ্ছে না, তাহলে সেখানে জিডিপি জিএনপি কি হয়ে যাবে, সমান হয়ে যাচ্ছে। কিন্তু ওপেন ইকোনমিতে কি হয়, যদি এনএফআই পজিটিভ দাঁড়ায় সেই দেশে কি বড় হবে, জিএনপি বেড়ে যাবে, আর যদি এনএফআইটা নেগেটিভ হয় সেই দেশে জিডিপিটা বেড়ে যাবে। তাহলে আমাদের ইন্ডিয়ার জিডিপিটা কেন বড়, আমাদের ইন্ডিয়ার এনএফআইটা কি নেগেটিভ। তাহলে এখানে ফর্মুলার অ্যান্সার কি হবে, অপশন এইটাই তো হবে, জিডিপি ইকুয়ালস টু কি হচ্ছে, জিএনপি মাইনাস এনএফআই। এই বুঝতে পেরেছো, বলো। হ্যাঁ হ্যাঁ বলো, আমি কি বলেছিলাম, জিএনপি মানে কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে জিএনপি মানে বলেছিলাম ন্যাশনাল মানে কি, যে আপনি এবার হচ্ছে সিটিজেন, যে সিটিজেন অফ দ্য কান্ট্রি, দেশের মধ্যে আছে দেশের বাইরেও আছে, ভারতের দেশের বাইরেও আছে। তা তুমি মনে করো একজন এনআরআই, তুমি বাইরেতে কাজ করতে গেছো, তুমি যে টাকাটা ইনকাম করছো তার একটা পার্ট তুমি ওই দেশে খরচ করছো, আর একটা পার্ট বাড়িতে পাঠাচ্ছো না কারণে। যেই পার্টটা ওই দেশে খরচ করছো সেটা ওদের টেরিটরির মধ্যে খরচ হচ্ছে হয়নি, সেটা ওদের দেশে কিসে কাউন্ট হচ্ছে, জিডিপিতে, আর আমার দেশে কেসে জিএনপিতে। আর যেই পার্টটা তুমি পাঠিয়ে দিচ্ছ বাড়িতে, সেটা কি আমেরিকার টেরিটরি রইলো না ভারতের টেরিটরি চলে আসছে, ভারতের টেরিটরি, তাহলে সেটা ভারতের পুরোটা ডিসকাউন্ট হয়ে যাবে জিডিপি। তাহলে জিএনপির একটা বার জিডিপিতে কাউন্ট হচ্ছে না হয়নি, যেটা তুই পাঠাচ্ছ আমার দেশে, ওটাই তো রেমিটেন্স সার্ভিস বলি আমরা। তাহলে জিএনপি মানে কি, জিডিপি প্লাস এক্স মানে কি, তুমি যখন বাইরে থেকে আনছো সেরকম বাইরের দেশের লোক তো আমার দেশে নিয়ে যাচ্ছে। মনে করো কোনো একজন ফরেনার আমাদের কলকাতায় কোনো প্রেসিডেন্সি কলেজে লেকচার হিসেবে কাজ করে, তা সে যে টাকাটা আমার দেশে খরচ করছে সেই টাকাটা আমার জিডিপি ওদের জিএনপি, আর যে টাকাটা আমার দেশ থেকে নিয়ে চলে যাচ্ছে পুরোটা এখানে ইনভেস্টই করছে না, সেটা ওদের দেশের জিডিপিতে কাউন্ট হচ্ছে না হয়নি। তা সেটা মাইনাস করতে হবে না, আমরা যেটা আনছি মাইনাস করে সেটা ওদের নেট ভ্যালুটা পাচ্ছি।
তাহলে জিএনপি সমান কি দাঁড়াচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তাহলে এক্স মানে কি দাঁড়ালো যে ডোমেস্টিক সিটিজেন হু রিসাইড ইন ফরেন টেরিটরি, আর এম মানে কি দাঁড়াচ্ছে ফরেন ন্যাশনাল বা ফরেন রেসিডেন্টস হু রিসাইড ইন ডোমেস্টিক টেরিটরি। বুঝতে পারলে কি বলো না? তাহলে এটাই তো এনে পাই বললাম। তাহলে জিএনপি সমান যদি জিডিপি প্লাস এনে পাই হয় তাহলে জিডিপি সমান জিএনপি মাইনাস এনে পাই দাঁড়াবে না দাঁড়াবে না? তাহলে ওটাই তো অ্যান্সার এ হচ্ছে না। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা নেক্সট দেখো তারপরে কোশ্চেন কি বলেছে পরে ক্লোজ এই মাত্র তো বললাম ক্লোজ হলে কি হবে ইকুয়াল হয়ে যাবে তো, তাহলে অ্যান্সার হবে সি। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট ইন্ডিয়ান ইকোনমি, কোনটা কারেক্ট নয় বলেছে। আচ্ছা আমাদের ইন্ডিয়ার কন্ট্রিবিউশন সব থেকে বেশি আসছে এবং কিসের থেকে জিডিপিটা টার্সিয়ার রাইট অ্যান্সার 53%, সেকেন্ডারি আসছে 28.2 আর প্রাইমারি বলেছিলাম 18.8। তাহলে জিডিপি কন্ট্রিবিউশন প্রাইমারি সেক্টর রেগুলার বাড়ছে না কমছে? কিন্তু অপশন এটাই তো ভুল বলেছে। দেখো বলেছে প্রথম অপশনটাই বলে দিয়েছে প্রাইমারি সেক্টর জিডিপি ইনক্রিজিং রেগুলারলি, এটা কি ঠিক? তাহলে আমার কোশ্চেন অ্যান্সার কি বার করতে দিয়েছে নট কারেক্ট, তাহলে অ্যান্সারটা এই হবে নট কারেক্ট। আচ্ছা তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কম্পিউটিং জিএনপি, বলো বিসিএস মেন এসেছিল দুবার, প্রিলিতে একবার এসেছিল 19 সালে। জিএনপি সমান কি জিডিপি প্লাস এনে বাই লিখতে পারি তো? আচ্ছা জিডিপি সমান কি লিখতে পারি ডোমেস্টিক টেরিটরি কি সি প্লাস আই বলেছিলাম প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, তো প্লাস এনে বাই ভাঙলে বাই দাঁড়াচ্ছে তো। তাহলে সি মানে বলেছিলাম কনসামশন মনে হচ্ছে, আই মানে কি বলেছিলাম ইনভেস্টমেন্ট বাবদ যে খরচটা আমরা পুরো টাকাটা তো খরচ করি না, কিছু টাকা তো আমরা বিনিয়োগও করি না, পুরো টাকাটি খরচ করে দাও যেটা পাও, কিছু টাকা তো ইনভেস্ট করো ব্যাংকে বা পোস্ট অফিসে এখানেও। আচ্ছা জি মানে কি বলেছিলাম গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স মানে এক্সপোর্ট আর এম মানে ইম্পোর্ট। তাহলে এবার অপশনগুলো পুরো করে দেখো কি বলেছে যে প্রথম অপশনে কি বলেছে নেট ফরেন ইনভেস্টমেন্ট এনে পাই ঠিকই আছে, বলেছে কোনটা দরকার নেই বলেছে, দরকার কোনটা বলেনি কোনটা দরকার নেই। তারপরে কি বলেছে পারচেস অফ গুডস বাই গভর্নমেন্ট, ঠিক আছে জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটাও ঠিক আছে। তারপরে কি বলেছে পার ক্যাপিটা ইনকাম কোনো অপশন আছে এখানে, তাহলে অ্যান্সার হবে এটাই। আর তারপরে কি বলেছিল পারচেস অফ গুডস বাই গভর্নমেন্ট, এটাও ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কোনটা সি হবে। কারণ আমরা যখন জিএনপি ক্যালকুলেট করি আমাদের কোনটা দরকার নেই পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম মানে বাংলায় মাথা পিছু আয়, যখন দেশের জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করি টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইড বাই টোটাল পপুলেশন। তাহলে পার ক্যাপিটা ইনকাম আমাদের ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট কোন স্টেট গোয়া, আর সবথেকে কম বললে হবে বিহার, আর ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট কোন দেশ যদি বলে দেয় অ্যান্সার হবে কাতার, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ম্যাকাও, আর থার্ড হচ্ছে লুক্সেমবার্গ, আর সবথেকে লোয়েস্ট বললে হবে বুরুন্ডি আর আফ্রিকার দেশ। বুঝেছো পার ক্যাপিটা ইনকাম এর হাতে রয়েছে তো, তাহলে আমাদের কোনটা দরকার নেই পিসিআই পার ক্যাপিটা ইনকাম। বুঝতে পারছো? হ্যাঁ যাই হোক অনেকদিন তো বড় হয়েছে আমার মনে হচ্ছে মুখ দেখে মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে, আমি তোমাদের বুঝতে পারছি না কি বুঝতে পারছি না মুখ দেখে, বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে আপনার বলবে কিন্তু অনেকদিন মুখগুলো দেখেই তো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে বোঝাতে পারছি না। যাই হোক নেক্সট সেদিন একটা স্টুডেন্ট মিলে পড়াচ্ছি, বুঝতে পারলেও হাসছে না বুঝতে পারলেও হাসছে, আমি বললাম তুমি হাসিটা বন্ধ করো, বলে কেন স্যার আমাকে হাসি লেগে লাগে, আমি না আমি তো বুঝতে পারছি না, মানুষ বুঝতে হাসে তুমি তো না বুঝলেও হেসে দিচ্ছ, লোকে না বুঝলে কি হয় মুখটা এরকম খারাপ লাগে বা দেখে মনে হয় যে না বুঝতে পারেনি, তোমার তো মুখ দেখে আমি বুঝতে পারছি না সবসময় হাসছো, তাহলে সে কী করবো এমন করেছি তারপরে মুখ বন্ধ রেখে হাসেও নেই কিছু করেনি কোনো এক্সপ্রেশন দিচ্ছে না, আমি তখন বললাম বুঝতে পারছো ঘাম নাচ্ছ বলে হ্যাঁ স্যার আমার কোনো এক্সপ্রেশন দিচ্ছ না, বলে আমি তো বলে হাসতে ভাঙ করবো বুঝলো, মানে একটা মুখ দেখে তো বুঝতে পারি সেটাও এমন এক্সপ্রেশন দিচ্ছে সবাইকে বলে সম্ভব নয়, কেউ কেউ আবার এক্সেপশন থাকে সবাই দিয়ে হাসি। যাই হোক তোমাদের সেটা বলছি তোমরা একটু বলবে আর কি যদি ডাউট থাকে যে বুঝতে না পারলে বলবে স্যার এই উচিত না রেখা, কারণ ইকোনমিক সাবজেক্ট এরকম বুঝলে তো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তো কোনোদিন পড়ে আসেনি, আর 2 নম্বর হচ্ছে সাবজেক্টে তো কনসেপ্টুয়াল না, মানে কনসেপ্টটা ক্লিয়ার না করলে তুমি অ্যান্সারগুলো বুঝতে পারবে না। আচ্ছা নেক্সট দেখো কী বলেছে হুইচ অফ দ্য ফলোইং বলেছে আমরা যে ট্রান্সফার পেমেন্ট মানে কি বলেছিলাম যেখানে পেমেন্টটা পাবে তুমি কিন্তু তোমার কোনো রোল থাকবে না উৎপাদনে, লক্ষ্মীর ভান্ডার কোনো রোল আছে কি কিন্তু পাচ্ছে তো, লটারি প্রাইজ স্কলারশিপ মনে হচ্ছে ওল্ড এজ পেনশন আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্সেস বোনাস, তাহলে এগুলো কি ন্যাশনাল কাউন্ট হয় একটাও, কারণ এর তো ব্যক্তির কোনো রোলই নেই উৎপাদনে, তাহলে কী হবে ডেফিনেশনটা হেয়ার পেমেন্টস মেড উইদাউট পার্টিসিপেট ইন দ্য প্রোডাকশন প্রসেস, মানে কি তুমি এখানে পেমেন্টটা পাচ্ছ কিন্তু তোমার কোনো উৎপাদনে রোল থাকবে না, অংশগ্রহণ থাকবে না, তাহলে ওটাই তো বলে ট্রান্সফার পেমেন্ট।
তারপর অপশনগুলো পুরো করে দেখো। প্রথমে বলেছে কি পেমেন্ট ফর ওল্ড পেনশন তো ওল্ড এজ পেনশন হবে না, তারপরে পেনশন এটা হবে না, তাহলে অ্যান্সার নান অফ দিস হবে। সবগুলোই তো তোমার এর মধ্যে ধরা হয়। হ্যাঁ বলো, ট্যাক্সের সঙ্গে সম্মিলিত, কারণ তুমি তো উৎপাদনে অংশগ্রহণ করছো, তুমি লটারি এডিশে লেগে গেছে, ট্যাক্স তো দিচ্ছ, কিন্তু তোমার তো রোল থাকছে না প্রোডাকশনে, তো বুঝলে তো ট্যাক্সের সঙ্গে সম্পর্ক নেই এখানে। এখানে দেখতে হবে ব্যক্তিরা উৎপাদনে অংশগ্রহণ করেছে না করেনি, কি বুঝতে পারছো? আচ্ছা নেক্সট দেখো, ন্যাশনাল ইনকাম ডেটা ইজ বিং পাবলিশড অ্যানুয়ালি বাই সিএসও ইন দ্য নেম অফ, অ্যান্সার বাই ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স, অপশন ডি। প্রেজেন্টলি লার্জেস্ট সোর্স অফ জিডিপি, একটু আগে বললাম সার্ভিস সেক্টর, কত 53%। তারপরে বলেছে দ্য ড্রাস্টিক ডিক্লাইন শেয়ার অফ প্রাইমারি সেক্টর অ্যান্ড ইনক্রিজ ইন শেয়ার অফ সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, মানে জানে মানে প্রাইমারি সেক্টর থেকে হঠাৎ করে কি হচ্ছে জিডিপি কন্ট্রিবিউশন কমে, সেটা সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টর আস্তে আস্তে বাড়ছে। এটাকে কি বলা হবে? প্রোগ্রেসিভ স্ট্রাকচারাল চেঞ্জ। আচ্ছা ন্যাশনাল ওয়েলথ, আচ্ছা বলেছিলাম না যে স্টক আর ফ্লো কনসেপ্ট। স্টক মানে কি, যেটা দীর্ঘকাল ধরে তুমি আস্তে আস্তে কী হয় কিছু কিছু জমি করে, ওয়েলথ তো একদিন হয় না। ওয়েলথ মানে তোমার বাড়িটা হচ্ছে ওয়েলথ, বা তোমার গাড়িটা হচ্ছে ওয়েলথ, তাহলে ওয়েলথ তো একদিন হয় না। ওয়েলথ কি হয়, অনেকদিন থেকে টাকাটা জমি জমি করে হয়, তাহলে একটা পার্টিকুলার স্প্যান অফ টাইম বা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে কি হয় ওয়েলথ মেজার করা হয়। আর ওভার এ পিরিয়ড অফ টাইম মানে আজ আছে কালকে আছে, যেমন মানি ফ্লো, হাতে যে ইনকামটা, আজকে কিছু টাকা আছে কাল বেরিয়ে দিই, টাকা তো থাকার জিনিস নয়, ও তো খরচার জিনিসই। এই তোমার এখন টাকা তুলো কালকে তো টাকা, হ্যাঁ ইএমআই দাও, ইলেকট্রিক বিল দাও, দাও, সব পাওনা দাও, সব বাড়িতে বসে আছে, হ্যাঁ সব বেরিয়ে গেল। তার মানে কি এটা হচ্ছে টাকা, টাকাই থাকা জিনিস বলো, তাহলে ওইটা হচ্ছে কি প্রো। তাহলে ন্যাশনাল ইনকামটা কি হয় প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়তো, তাহলে ন্যাশনাল ইনকাম ইজ নট এ স্টক কনসেপ্ট, কি বলেছিলাম, ইট ইজ এ প্রো কনসেপ্ট, বিকজ ন্যাশনাল ইনকাম চেঞ্জ ওভার এ পিরিয়ড অফ টাইম। আর আমাদের ওয়েলথ বলো বা অ্যাসেট বলো, এগুলো কি কনসেপ্ট, স্টক কনসেপ্ট, বুঝতে কি বললাম? তাহলে এখানে কোশ্চেন দিয়েছে যে তোমার হচ্ছে ন্যাশনাল ওয়েলথ, তাহলে ওয়েলথটা কি কনসেপ্ট হবে, ওয়েলথ বলে দিয়েছে স্টক, তাহলে স্টক কনসেপ্ট মানে কি হবে, একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে মেজার করা হচ্ছে। তাহলে এখানে কোনটা হবে বলো তো, অপশন ডি হবে, ডি দিল্লি, স্টক ভেরিয়েবল মেজার্ড এট এ পয়েন্ট অফ টাইম। বুঝতে পেরেছো না পারো? চাই অ্যান্সার করে বুঝে বুঝে করবে, তাহলে কি হবে এই ধরনের কোশ্চেনে পারবে। নেক্সট জিএনপি সমান, একটু আগে বুঝিয়ে দিলাম, এক্স মানে কি বলেছিলাম ডোমেস্টিক সিটিজেন রিসাইডেন্ট, আর এম মানে কি বলেছিলাম ফরেন ন্যাশনাল। তাহলে কোন অপশনটা, আর বলবো না বলে দিয়েছি, বি রাইট অ্যান্সার বোম্বে। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং সেক্টর ডাজ নট কাম আন্ডার সার্ভিস সেক্টর, কোন অপশনটা দেখে মনে হচ্ছে যে স্যার এটা সার্ভিস সেক্টরের মধ্যে আসবে না মনে হচ্ছে, বলো কোন অপশন দেখে মনে হচ্ছে? রাইট অ্যান্সার ফরমেশন বলেছে তো, মানে ফরমেশন মানে কি উৎপাদন হচ্ছে, তাহলে সেকেন্ডারির মধ্যে যাবে তো, তাহলে অ্যান্সার হবে ডি। 17টা বি হলো বোম্বে। আচ্ছা 19টা ইন ইন্ডিয়া, একটু আগে বললাম জিডিপিটা জিএনপি থেকে কেন বলো ইন্ডিয়া, রাইট অ্যান্সার এনএফআই হচ্ছে নেগেটিভ, সি। হোয়াট ইজ দ্য মেন স্টে অফ ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়াকে কি বলা হয় অ্যাগ্রো বেসড, কারণ এগ্রিকালচার ইজ দ্য মেন লাইভলিহুড, তাহলে অ্যান্সার হবে বি। আচ্ছা নেক্সট, এগুলো চেষ্টা করে পারতে পারবে, করণ তো কি হবে, কনসিডার দ্য ফলোইং, দেখো একটু আগে বললাম ইন্ডিয়ার জিডিপিটা জিএনপি থেকে বড় তো, এটা ঠিক, আর দুইটা কি ঠিক, ইন্ডিয়ার এনএফআই কি পজিটিভ, তাহলে অ্যান্সার হবে অনলি ওয়ান, অপশন এ। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেট দ্য ইকোনমিক গ্রোথ থ্রু 5-year প্ল্যানস, তাহলে ইকোনমিক গ্রোথ বলে 5 ইয়ার মানে না পঞ্চবার্ষিক পরিকল্পনা, তাহলে পঞ্চবার্ষিক পরিকল্পনা মেন উদ্দেশ্য ছিল কি ভারত যেন মাথা পিছু হয়, যদি পারে তবে দেশে গ্রোথ বাড়বে। তো ইকোনমিক গ্রোথ পড়ে এসছো ফার্স্ট এসএমএ, গ্রোথ আর ডেভেলপমেন্ট, যে পার ক্যাপিটা ইনকাম ইজ দ্য রিলায়েবল ইন্ডিকেটর অফ ইকোনমিক গ্রোথ, তাহলে পার ক্যাপিটা ইনকাম বাড়া মানে কি হবে, দেশে ইনভেস্টমেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, জিডিপি গ্রোথ বাড়বে, তাহলে 5 ইয়ার প্ল্যানের মেন উদ্দেশ্য হবে কি দেশের পার ক্যাপিটা ইনকাম বা জিডিপি গ্রোথকে বাড়ানো, তাহলে অপশন এটাই হবে যে ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। তারপরে বলে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্লো, ইন্ডিয়ার মেন কজ কোনটা, দেখো আমাদের প্রথমে অপশনে রয়েছে যে হাই ক্যাপিটাল আউটপুট রেশিও, তোমাদের ফার্স্ট এসএমএ না সেকেন্ড এসএমএ ছিল যে আইসি ওয়ার বলে একটা টপিক ছিল, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। তার মানে কি, আমি 1 ইউনিট তৈরি করতে আমার খরচ হচ্ছে 100 টাকা, আমি যখন এটা 2 ইউনিট তৈরি করবো আমার খরচটা 1 থাকবে না বাড়বে, বাড়বে, আমি ধরলাম 140 টাকা, তাহলে 1 ইউনিট এক্সট্রা প্রোডাকশনের আগের থেকে কত বেশি খরচ হচ্ছে 40 টাকা। তাহলে বলছে হাউ মাচ অ্যাডিশনাল ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড টু প্রডিউস 1 মোর ইউনিট অফ আউটপুট, আউটপুট মানে তো ফাইনাল গুডস, যে 1 ইউনিট ফাইনাল গুডস প্রোডাকশনের জন্য আমার আগে খরচ হচ্ছে 100 টাকা, এখন যখন 1 ইউনিট বাড়ালাম তাহলে আমার আগের থেকে বেশি খরচ 40 টাকা,
তাহলে এই যে বলছে এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু বলা হচ্ছে আমাদের কি মার্জিনাল কস্ট। কি বলা হয়? মার্জিনাল কস্ট। তাহলে ক্যাপিটাল আউটপুট রেশিও মানে কি, যে হাউ মাচ অ্যাডিশনাল ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড টু প্রডিউস ওয়ান মোর ইউনিট অফ আউটপুট। মানে বুঝছে? তাহলে এই রেশিওগুলো ইনক্রিমেন্ট। এবার ইন্ডিয়া দেখো, ইন্ডিয়াতে আমরা যে পরিমাণ ক্যাপিটাল লাগাচ্ছি উৎপাদনে, সেই পরিমাণকে এক্সপোর্ট করে আর্ন করতে পারছি। কারণ আমরা এক্সপোর্ট করি কি লেস ভ্যালুয়েবল গুডস, আর আমরা ইম্পোর্ট করি কি মোর ভ্যালুয়েবল গুডস। তাই আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল আউটপুট রেশিও গ্যাপটা হাই না হাই না হাই। তা যে দেশের গ্যাপটা যত কম হবে তত ভালো তো, আর যে দেশের গ্যাপ যত বেশি হবে তত ইকোনমিক গ্রোথটা স্লো হবে না, হবে না। তাহলে এটা একটা কারণ হতেই পারে দেশের ইকোনমিক গ্রোথ স্লোর পেছনে। 2 নম্বর পড়ো কি বলেছে, হাই রেট অফ গ্রোথ, এটাও তো একটা কারণ হতেই পারে দেশে। 3 নম্বর কি বলেছে, ক্যাপিটাল ফর্মেশন ইন্ডিয়া কি হাই না লো? ইন্ডিয়াতে ক্যাপিটাল যা ফর্ম হচ্ছে সেটা তো লো। ইন্ডিয়াতে ক্যাপিটাল ফর্মেশনটা কি হয়, লো। তো যদি হাই হতো তাহলে ইন্ডিয়াতে কি গ্রোথ রেটটা কম হতো, বেশি হতো? তাহলে সেটটা হবে না। আর ডেটটা যে ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে ফিসকাল ঘাটতি সরকারের, এটা হচ্ছে বাজেট ঘাটতি বলা হয়। যখন সরকারের টোটাল ব্যয় টাকা টোটাল আয়ের থেকে একটা পার্টিকুলার বছরে বেশি হয়, তখন সেটা বলা সরকারের বাজেট ঘাটতি বা ফিসকাল ঘাটতি। তাহলে এটা ভারতে কিন্তু হাই নয়, লো ফিসকাল ডেফিসিটটা ইন্ডিয়া। তাই অ্যান্সার হবে 1 and 2 হবে, অপশন হবে এ 1 and 2। আচ্ছা, তারপরে কি কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য অ্যাডেড নট অ্যাডেড, বলো কি হবে অ্যান্সার, এটা পারবে? কোনটা ন্যাসিংমা ধরা হবে না? দেখো সেকেন্ড হ্যান্ড কোনো গুডস ধরা হয় না, আগেই বলেছিলাম। আবার এটা ধরা হবে না, সার্ভিস হাউসওয়াইফ। তাহলে অ্যান্সার হবে ডি, বোথ বি অ্যান্ড সি। ইকোনমিক গ্রোথ ইন ইন্ডিয়া উইল হ্যাপেন নেসেসারি ইফ দেয়ার ইজ, ভালো কোশ্চেন। ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ তো তখনই হবে, কোনটা দরকার? রাইট অ্যান্সার ক্যাপিটাল ফর্মেশন। যাই হোক, অল অফ দিস বলে দাও, অনেক অল অফ দিস বলে দেয়, যে অল অফ দিস পেয়েছেন, অল অফ দিস বলে দাও। দেখো নেক্সট, ইন ইন্ডিয়া জিডিপি ইজ হায়ার দ্যান জিএনপি বিকজ, একটু আগে করে এলে। রাইট অ্যান্সার নেট ফ্যাক্টর ইনকাম ইজ নেগেটিভ, সি। আর ইন দ্য কম্পোজিশন অফ ন্যাশনাল ইনকাম ইন্ডিয়া কন্ট্রিবিউশন অফ দ্য ড্যাশ হাইয়েস্ট, সার্ভিসেস সেক্টর, অপশন সি। এই বুঝতে পেরেছি অ্যান্সারগুলো? দেখো বইটা, দেখো তাহলে এটা একটু আলোচনা বুঝতে পারি। তারপর এটা রেখে দাও, কাজ ছিল তোমার। দেখো এরপরে যেটা আমরা আসবো, যে ন্যাশনাল ইনকামকে প্রথম, শুনে গেলে ন্যাশনাল ইনকামকে প্রথম এস্টিমেট করা পদ্ধতি কি এনেছিল আমার দেশে? দাদাভাই নওরোজি, যাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি বলেছিলাম। যে উনি 1867-68 সালে একটা বিখ্যাত বই লিখেছিলেন, মনে আছে? দ্য ওয়েলথ অফ নেশন অ্যানাউন্সমেন্ট, একটা বিখ্যাত বই ছিল। সেরকম দাদাভাই নওরোজির একটা বিখ্যাত বই ছিল, নাম কি ছিল? পোভার্টি, রাইট অ্যান্সার। আর ছিল ড্রেন থিওরি বলে একটা বই ছিল, জানো তো? তাহলে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা লিখেছিলেন কার হেল্পে? আরেকটা নাম ছিল আর সি দত্ত, বলেছিল না, রমেশ চন্দ্র দত্ত। তাই ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি আর জয়েনিং এদের বলা হয় না, দাদাভাই নওরোজি অ্যান্ড রমেশ চন্দ্র দত্ত। তাহলে আমরা বলবো যে ন্যাশনাল ইনকাম এস্টিমেশন ওয়াজ, ন্যাশনাল ইনকাম ওয়াজ ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া এস্টিমেটেড বাই দাদাভাই নওরোজি থ্রু হিজ বুক। ঘুম পাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ শরীর খারাপ নাকি? তাহলে ভাব কি এসছো নাকি, ঘুম পাচ্ছে? শরীরটা খারাপ হয়েছে, এই জ্বর নেই তো? হ্যাঁ তো ঘুম ছিল না, রাত ক্লাস শোনো, মনে গেলে হবে। দেখো তাহলে কি বলছিলাম, যে আমাদের দেশে যেটা প্রথম ন্যাশনাল ইনকাম এস্টিমেট করা পদ্ধতি দেখেছিল কে? দাদাভাই নওরোজি থ্রু হিজ বুক পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, দাদাভাই নওরোজি প্রথম কবে বইটা লিখেছিল? 1867-68 সালে, আর বইটা পাবলিশ হয়েছিল 1902 সালে কিন্তু। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, এই ন্যাশনাল ইনকামটা যে দাদাভাই নওরোজি প্রথম এস্টিমেট করেছিল কত ছিল 1867-68 সালে? তাহলে মনে রাখবে রুপিস 340 crore, 340 কোটি টাকা ছিল। কত সালে বলছে? 1867-68 সালে। তাহলে পরীক্ষা দিতে পারে, হু এস্টিমেটেড ফার্স্ট টাইম ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া? অ্যান্সার হবে দাদাভাই নওরোজি থ্রু হিজ বুক পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, হুইচ ওয়াজ রিটেন ইন 1867-68, পাবলিশ করেছিল 1902 সালে। আর ওই সময়তে ন্যাশনাল ইনকাম কত ছিল? 340 কোটি টাকা। এবার দিতে পারে পার ক্যাপিটা ইনকাম কত ছিল? তাহলে পার ক্যাপিটা ইনকাম কি করে পায়? জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করো তো। তাহলে পার ক্যাপিটা ইনকাম ছিল 20 টাকা, PCI রুপিস 20 পার অ্যানাম। তার বইয়ে দেওয়া থাকে মনে হয়, বই আছে মনে হয়, লেখার দরকার নেই, আছে না বই? আছে তো বই। তাহলে কথা বললাম, ন্যাশনাল ইনকামটা মনে দেওয়া নেই, ন্যাশনাল ইনকামটা মনে হয় বইয়ের দেওয়া নেই, পার ক্যাপিটা ইনকামটা দেওয়া আছে। তাহলে ন্যাশনাল ইনকাম ছিল 340 কোটি টাকা, আর মাথা পিছু আয়টা ছিল কত বললাম? 20 টাকা পার অ্যানাম। এবারে কোশ্চেন দেবে, স্বাধীন ভারতে আফটার ইন্ডিপেন্ডেন্স ন্যাশনাল ইনকামটা প্রথম কে এস্টিমেট করেছিলেন? তখন আমার অ্যান্সার হবে NIC,
ন্যাশনাল ইনকাম কমিটি। তাহলে কি বলবো, আফটার ইন্ডিপেন্ডেন্স ন্যাশনাল ইনকাম ওয়াজ ফার্স্ট টাইম এস্টিমেটেড বাই কি বলবো, এনআইসি, ন্যাশনাল ইনকাম কমিটি। কার নেতৃত্বে এই কমিটি লিডারশিপ ছিল কে, পিসি মহানবিস, রাইট আনসার প্রশান্ত চন্দ্র মহালনবিস। তাহলে কবে ডেটটা মনে রাখতে হবে, পিসি মহানবিস সালটা ছিল আগস্ট 1949, পিসি মহালনবিস পিআইএস। তাহলে আমরা কি বলবো, আফটার ইন্ডিপেন্ডেন্স ন্যাশনাল ইনকাম ওয়াজ ফার্স্ট টাইম এস্টিমেটেড বাই কি বলবো, এনআইসি, ন্যাশনাল ইনকাম কমিটি। এবার কি কোশ্চেন আন্ডার দ্য লিডারশিপ অফ, তখন তুমি অ্যান্সার বলবে পিসি মহালনবিস। এবারে সালটা ছিল 1949 আগস্টে। এবার কোশ্চেন ওই কমিটির মেম্বার কারা কারা ছিলেন, সদস্য। ওই কমিটির আরও দুজন মেম্বার ছিল, যার নাম ছিল প্রফেসর ক্যাটগিল, আরেকজন ছিল ভিকে আর ভি রাও। কি বললাম, একজন ছিলেন প্রফেসর ক্যাটগিল, প্রফেসর ডি আর ক্যাটগিল, এরা ছিল ওই কমিটির মেম্বার, এনআইসি কমিটি। আর একজন ছিল ভি কে আর ভি রাও, ভি কে আর ভি রাও, বুঝেছো? তো সেদিন একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে, স্যার ফুল নামটা বলে দিন না, লিখবো। মানে ওর অন্য কিছু কোশ্চেন থাকে, শুধু এই নামটিও লিখবি, বুঝেছো? কোনো কোশ্চেন নাম করে অনেকে বলে না যে টেস্ট করে তাকে স্যার জানে নাকি, আমাদের লিখবে লিখবো বিজয়েন্দ্র কস্তুরী রাঘবেন্দ্র বরদরাজা রাও, ওই নাম স্যার থাক। মানে ও দেখছে স্যার জানে নাকি ফুল নামটা। ওর কোনো কোশ্চেন দেখেন, একটাই খালি কোশ্চেন ছিল, স্যার ফুল নামটা লিখে দিন না, বুঝতে পারছো? সবাই কোশ্চেন করছে, ও দেখছে আমি কি পাচ্ছি না, তো লাস্ট বলছে ফুল নামটা, আমি পরীক্ষা ফুল নাম থাকবে না, শর্ট নামটাই থাকবে পরীক্ষা অপশানে। ফুল নাম যেহেতু লাভটা কী করবো, বুঝলো তো? তাহলে কি বললাম, প্রফেসর ডি আর ক্যাটগিল, এটা ছিল ভিকে আর ভি রাও। 1931-32 সালে ইনি একটা সাইন্টিফিক মেথডে পরে আসছি, উনি দেখিয়েছিলেন। তাহলে কোশ্চেনটা বুঝতে লিখে দিল কোশ্চেনটা, যে আফটার ইন্ডিপেন্ডেন্স বলে অ্যান্সার কী হবে, ন্যাশনাল ইনকাম কমিটি। আজ বলে কার নেতৃত্বে, তখন হবে প্রশান্ত চন্দ্র মহালনবিস। সালটা ছিল 1949 আগস্টে। আর ওই কমিটির মেম্বার ছিল দুজন, ক্যাটগিল আর ভিকে আর ভি রাও। এবার কোশ্চেন দিতে পারে যে 1949 আগস্টে ন্যাশনাল ইনকাম কত ছিল, যদি বই দেওয়া থাকবে 8,710 কোটি, আছে না, রুপিস 8,710 crore। আর মাথা পিছু টাকা দিয়ে আছে 225 টাকা পার অ্যানাম, 225 পিসিআই পার ক্যাপিটা ইনকাম, বুঝেছো? ঠিক আছে কি নেই? 500 টাকা তো 1931-32-এ, ওটা তো ভিকে আর ভি রাও, ওটা নয়। আমি বলছি 1949-এর কথা বলছি, যেটা এনআইসি করেছিল। বুঝতে পারলে কি বলতে চাইছেন? এনআইসি কমিটিটা করেছিল, ওটা ছিল 8,710 কোটি ছিল হচ্ছে ন্যাশনাল ইনকাম ওই বছরে। আর মাথা পিছু আয়টা বলছি 225 টাকা, 225 পার অ্যানাম। বুঝতে পারছো? তাহলে ন্যাশনাল ইনকামটা ছিল 8,710 কোটি টাকা, আর মাথা পিছু আয়টা ছিল 225 টাকা পার অ্যানাম। কত সালে বললাম? 1949 সালে, যেটা এনআইসি কমিটি এস্টিমেট করেছিল। এবারে কোশ্চেন দিয়েছিল যে এনআইসি কমিটি তার রিপোর্টটা প্রথম সাবমিট করেছিল কত সালে? কমিটিকে তো অ্যাপয়েন্ট করেছে 1949 আগস্টে সরকার। এবার কোশ্চেন এসেছিল যে এনআইসি কমিটি সাবমিটেড ইজ ফার্স্ট রিপোর্ট ইন হুইচ ইয়ার? তখন আমার অ্যান্সার হবে 1951। তাই বলবো এনআইসি কমিটি সাবমিটেড ইজ ফার্স্ট রিপোর্ট 1951 সালে, আর ফাইনাল রিপোর্ট করেছে 1954 সালে। দুটো কোশ্চেন আসতে পারে যে এনআইসি কমিটি অ্যাপয়েন্ট হয়েছিল আগস্ট 1949 সালে, যার নেতৃত্ব দিয়েছিল পিসি মহালনবিস, যার মেম্বার ছিল এরা দুজন বললাম, ক্যাটগিল আর ভিকে আর ভি রাও। 1949 সালে ন্যাশনাল ইনকাম ছিল কত বললাম? 8,710 কোটি, মাথা পিছু ছিল 225 টাকা। তাহলে ওই কমিটি প্রথম রিপোর্টটা সাবমিট করেছিল সরকারকে 1951-তে, এটা হচ্ছে ফার্স্ট রিপোর্ট। আর বলে ফাইনাল রিপোর্টটা হবে তাহলে 1954, বুঝে বললাম? তাহলে এটা ছিল আমাদের এনআইসি কমিটি। এরপরে কোশ্চেন দেবে যে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ন্যাশনাল ইনকামটা আমার দেশে এস্টিমেট করে কোন সংস্থা? দিতেই পারে পরীক্ষা। তা যদি কোশ্চেন দেয় অ্যাট প্রেজেন্ট ন্যাশনাল ইনকাম ইন আওয়ার কান্ট্রি এস্টিমেটেড বাই, তখন আসবে এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তাহলে এই এনএসও আর কবে তৈরি হয়েছে জানতে হবে। তাহলে আগে কোশ্চেন দিতে তো কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হবে। তাহলে অ্যাট প্রেজেন্ট, তাহলে প্রথম বলে দাদাভাই নরজি, আফটার ইন্ডিপেন্ডেন্স বলে এনআইসি মহানবিসের নেতৃত্বে। আর অ্যাট প্রেজেন্ট বলে অ্যান্সার কি হবে? এনএসও, ফুল ফর্ম ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এটা তৈরি হয়েছিল কবে? 23 মে 2019 সালে। তাহলে এইটা আবার দুটো সংস্থাকে মার্জ করে হয়েছে। কি কি? একটা হচ্ছে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, আর হচ্ছে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। তাহলে এনএসও কোন দুটো অর্গানাইজেশনে মার্জ করে হয়েছে? একটা হচ্ছে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, আর হচ্ছে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। তাহলে এবার কোশ্চেন দেবে, তা
2019 সাল থেকে কে করছে ন্যাস ইনকাম আমাদের এস্টিমেট করছে? এনএসও তো এখন পর্যন্ত। তাহলে 19 এর আগে কে করতো? সিএসও, রাইট অ্যান্সার। কবে থেকে সেটা হতে পারে? তাহলে আমরা বলবো বিফোর 2019 ন্যাশনাল ইনকাম ইন আওয়ার কান্ট্রি ওয়াজ এস্টিমেটেড বাই সিএসও, এই সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস সিন্স, কবে থেকে? সিন্স 1956, 1956 সাল থেকে অ্যাজ এ বেস ইয়ার, অ্যাজ এ বেস ইয়ার 1948-49, এই 1948-49 কে বেস ইয়ার ধরে 1956 সাল থেকে সিএসও আমার দেশে ন্যাশনাল ইনকামটাকে এস্টিমেট করে এসেছে 2019 অব্দি। আমি আসছি বেস ইয়ার জিনিস বুঝিয়ে দিচ্ছি। এইটা বুঝতে পারছো? লাইনটাই বললাম যে বিফোর 2019 ন্যাশনাল ইনকাম ইন আওয়ার কান্ট্রি ওয়াজ এস্টিমেটেড বাই সিএসও সিন্স মানে কি 1956 সাল হইতে অ্যাজ এ বেস ইয়ার 48-49 মানে তো আলটিমেটলি দাঁড়ালো কি? প্রথম হচ্ছে দাদাভাই নৌরজি, তারপরে 1949 থেকে 56 থেকে এনআইসি, 56 থেকে 2019 অব্দি সিএসও, 2019 থেকে টিল নাও এনএসও। বুঝলে? তাহলে এই সিএসও বা এনএসও এই দুটো হচ্ছে কোন মিনিস্ট্রি আন্ডারে কাজ করে? মাসপি, মিনিস্ট্রি বলেছি। মাসপি মানে কি? মিনিস্ট্রি অফ, মাসপি ফুল ফর্ম মনে রাখবে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। কি বললাম? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। সিএসও বা এনএসও এরা হচ্ছে এই মসপির আন্ডারে কাজ করতো। এবারে কোশ্চেন দেবে যে এই বেস ইয়ার ব্যাপারটা কি? দেখো আমরা অঙ্কের ক্ষেত্রে 100-কে বেস ভ্যালু নিই কেন? আমি 99-কে বা 98 নিলে অসুবিধা কি? বলো দিন, অঙ্কটা হবে না? হবে না? হবে, কিন্তু অনেক কঠিন দাঁড়িয়ে যাবে। তাহলে আমি জটিলতার দিকে যাবো কেন? তাহলে 100 নিলে আমাদের কি 100 সংখ্যার উপর আমাদের অনেক বেশি বিশ্বাস। দিস ইজ মোর রিলায়েবল কম্পেয়ার টু আদার নাম্বার। সেরকম বেস ইয়ার আমরা সেই ইয়ার কি নেবো যে ইয়ারের প্রাইসটা বারবার ফ্ল্যাকচুয়েট করলে ভালো না স্টেবল থাকলে ভালো? রাইট অ্যান্সার। প্রাইস যদি বাড়ে বা কমে যায় তাহলে সেই ইয়ারে কিন্তু প্রাইসটা ফ্ল্যাকচুয়েট করার জন্য ইকোনমিক গ্রোথটা ফ্ল্যাকচুয়েট করছে না। যদি প্রাইসটা স্টেবল থাকে তাহলে সমস্ত শ্রেণীর মানুষের জন্য ভালো না? প্রাইস কমে গেলেও কিছু মানুষের ক্ষতি। কাদের ক্ষতি বলে? যাদের ফ্লেক্সিবল ইনকাম, যাদের মনে বাজারের উপর নিয়ম, মনে করো বিজনেসম্যানদের লস হয়ে যাবে, ফার্মারদের লস হবে, বা বিভিন্ন এলআইসি এজেন্ট প্রোমোটারদের লস। কিন্তু যদি প্রাইস বেড়ে যায় তখন আমার ফিক্সড ইনকামদের লস। কিন্তু স্টেবল থেকে সমস্ত শ্রেণীর মানুষের জন্য ভালো ভালো না। তাহলে আমরা বলবো যে বেস ইয়ার আমরা সেই ইয়ার কি নেবো যে ইয়ারের প্রাইসটা মোটামুটি স্টেবল জায়গায় থাকবে। তাহলে ইন হুইচ ইয়ার প্রাইস ইজ কনস্ট্যান্ট or stable at a same rate, this year is counted as a base year. তাহলে বেস ইয়ারের প্রয়োজন কি? না, বেস ইয়ারের সঙ্গে কম্পেয়ার করা হবে কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারে ইনফ্লেশন কম থাকতেই পারে, থাকতে পারে না? প্রতিদিন জিনিসের দাম কমছে না বাড়ছে? বাজারে বাড়ছে। দাম কমে না, কোন জিনিসের দাম কমেছে বলুন? সবেরই দাম বাড়ছে না। তাহলে বলছে দেখো, মনে করো কারেন্ট ইয়ার হচ্ছে 2024-25 আর বেস ইয়ার হচ্ছে লাস্ট 11-12। তাহলে বেস ইয়ারের প্রয়োজনীয়তা কি? যে কারেন্ট ইয়ারের দামটা ইনফ্লেশন জনিত কারণে কতটা বেড়েছে বেস ইয়ারের তুলনায়। তাহলে বেস ইয়ারটা থাকবে নিচে, উপরে থাকবে কোনটা? কারেন্ট ইয়ার ইন্টু 100 গুলো তো দিয়ে যাচ্ছে আমি কত পার্সেন্ট দামটা বেড়েছে। কি বুঝতে পারছো? তাহলে বেস ইয়ারের প্রয়োজনীয়তা কি? যে কারেন্ট ইয়ারের সঙ্গে বেস ইয়ারটা কম্পারিজন তুলনা করা হয়। যে বেস ইয়ারে তো প্রাইসটা স্টেবল ছিল, তাহলে ওই বেস ইয়ারের সঙ্গে কারেন্ট ইয়ারে কি করছি আমরা? তুলনা করছি কি? যে কারেন্ট ইয়ারের প্রাইসটা কতটা বেড়েছে বেস ইয়ারের তুলনায়। তাহলে উপরে থাকবে কি? কারেন্ট ইয়ার প্রাইস, নিচে থাকবে কি? বেস ইয়ার ইন্টু 100 করলে আমি পার্সেন্টেজ পাবো না? পাবো না। তাহলে আমরা যদি পরীক্ষায় কোশ্চেন দেয় হোয়াট ইজ বেস ইয়ার, কি বলবো? যে বেস ইয়ার মিনস ইন হুইচ ইয়ার প্রাইস ইজ স্টেবল অর কনস্ট্যান্ট এট এ সেম রেট। দ্যাট মিনস ইন দিস ইয়ার দ্য ইনফ্লেশনারি এফেক্ট আর নট ইনক্লুডেড। ওই ইয়ারে কি ইনফ্লেশনারি এফেক্ট ইনক্লুড করা থাকবে? ইনফ্লেশন তো দামটা বেড়ে যাবে না। তাহলে ইনফ্লেশনারি এফেক্ট ওই বছরে ধরা থাকবে না, যেটা বেস দিচ্ছে না। তাহলে এই বেস ইয়ারের সঙ্গে কি করা হয়? কারেন্ট ইয়ারে ইনফ্লেশন থাকতেই পারে। কারেন্ট ইয়ার বলছে না, তাহলে কারেন্ট ইয়ারের ইনফ্লেশন থাকতেই পারে। তাহলে কারেন্ট ইয়ারের সঙ্গে বেস ইয়ারে কি করা হচ্ছে? কম্পেয়ার করা হচ্ছে যে কতটা দামটা বেড়েছে ইনফ্লেশনের জন্য কারেন্ট ইয়ারে বেস ইয়ারের তুলনায়। তাহলে এই বেস ইয়ারটা প্রথম ছিল কোনটা? 48-49। তাহলে এই বেস ইয়ারকে নিয়ে 56 সাল থেকে ন্যাশনাল ইনকামটাকে এস্টিমেট করেছিল কে? সিএসও। তাহলে এবার কোশ্চেন হবে এখন মতো ভারতে কটা বেস ইয়ার আছে বা বর্তমান বেস ইয়ার কোনটা? তাহলে এখন ভারতে 8টা বেস ইয়ার আছে। তাহলে 48-49 ছিল প্রথম বেস ইয়ার, তারপর ছিল 60-61 দ্বিতীয়, 70-71 তৃতীয়, 80-81 চতুর্থ, 93-94 পঞ্চম, তারপরে 99-2000 ষষ্ঠ, তারপরে 2004-05 সপ্তম, আর 2011-12। তাহলে কারেন্ট বেস ইয়ার কোনটা বললাম? 2011-12 হচ্ছে কারেন্ট বেস ইয়ার, যেটাকে আমাদের বেস ইয়ার ধরে আমরা এস্টিমেট করছি ন্যাশনাল ইনকামটা বেস ইয়ারের তুলনায় কতটা চেঞ্জ হয়েছে
কোশ্চেন দেবে যে ন্যাস ইনকাম আবার কটা ভাগ, তা ন্যাস ইনকাম আমরা দুটো ভাগ করি, একটা বেস ইয়ার ন্যাস ইনকাম যার মধ্যে ইন্টারেস্ট ধরা ছাড়া না নেই, ধরা নেই, আর কারেন্ট ইয়ার মানে কি স্যার প্রাইসটা এখানে স্টেবল না, ইনফ্লেশনের জন্য চেঞ্জ হবে না, যখনই বাজারে মনে করো প্রাইসটা বাড়বে, তাহলে প্রাইস বাড়লে কি হবে দেশে জিনিসের দামটা তো বাড়ছে, তাহলে কি হবে গ্রোথটা কি হচ্ছে, গ্রোথটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে না, হয়নি, বুঝতে পারছি বললাম। তাহলে বেস ইয়ারে যেইটা এস্টিমেট করবে সেটা বলে রিয়েল, রিয়েল ন্যাশনাল ইনকাম। পরীক্ষা দেবে হোয়াট ইজ রিয়েল আর হোয়াট ইজ নমিনাল, বা রিয়েল ন্যাশনাল ইনকামের সঙ্গে নমিনাল পার্থক্য কি, তাহলে আমরা বলবো কি যে ন্যাশনাল ইনকাম হুইচ ইজ এস্টিমেট অফ দ্য কারেন্ট ইয়ার প্রাইস, কারেন্ট ইয়ার মানে যেটা কারেন্ট চলছে তার মধ্যে ইনফ্লেশন থাকতে পারে না, পারে না, বেস ইয়ার ধরে মানে তো ইনফ্লেশন কম থাকতেই পারে, দাম তো বাড়ছে দিন দিন, তার ন্যাশনাল ইনকাম হুইচ ইজ এস্টিমেট অন দ্য কারেন্ট ইয়ার প্রাইস, দিস ইজ নোন অ্যাজ নমিনাল ন্যাশনাল ইনকাম। তার নমিনাল ন্যাশনাল ইনকাম মধ্যে ইনফ্লেশনারি এফেক্ট থাকবে না, থাকবে না, থাকবে। তো যখনই বলে দেবে হোয়াট ইজ রিয়েল ন্যাশনাল ইনকাম, বেস the national income which is estimated on the base year or constant price which cannot include the any inflationary effect, তাহলে আমাদের কি হবে উপরে হবে কি নমিনাল না রিয়েল, নমিনাল, নিচে হবে রিয়েল, ইনটু 100 করে দেবো যে ন্যাশনাল ইনকামটা ইনফ্লেশনের কারণে কতটা চেঞ্জ হয়েছে, এই বুঝতে পারছো যে তাহলে বেস ইয়ারের প্রয়োজনীয়তা কি, যে কারেন্ট ইয়ারে ইনফ্লেশনের জন্য ন্যাশনাল ইনকাম বা জিডিপি দেয়, হোয়াট ইজ তোমার হচ্ছে নমিনাল জিডিপি, কি হবে নমিনাল জিডিপি, আর সেমই তো জিডিপি হুইচ ইজ এস্টিমেটেড কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার মানে কি যার মধ্যে ইনফ্লেশন কম থাকতেই পারবে, ইনফ্লেশন নিশ্চয় জানো তো, না ইনফ্লেশন জানো না, মুদ্রাস্ফীতি কাকে বলে, ইনফ্লেশন মানে কি দাম বেড়ে গেলে কি মুদ্রাস্ফীতি বলে কি, আচ্ছা আমি বলো 12 মাসে 1 বছর তো যদি দামটা 2 থেকে 3 মাস বাড়ে সেটাকে আমরা মূল্য বৃদ্ধি করবো না মুদ্রাস্ফীতি করবো, মূল্য বৃদ্ধি হয়েছে মুদ্রাস্ফীতি হয়নি, কিন্তু যদি 6 মাসের বেশি সময় ধরে হয় মোর দ্যান 180 ডেজ, একটা বছর 12 মাস তো মানে 8 থেকে 9 মাস দাম বেড়েছে, তাহলে সেটা মূল্য বৃদ্ধিতে মুদ্রাস্ফীতি পরিণত হবে না, মানে ঢুকছি বলতে চাইছি মূল্য বৃদ্ধিটা যখন কনসিস্টেন্টলি বেশিরভাগ সময়টা হয় তখন সেটা কিসে পরিণত হবে মুদ্রাস্ফীতিতে। 12 মাসের মধ্যে যদি আর ইনফ্লেশনটা প্রত্যেক মাসে মেজার করা হয়, এটা আগে মেজার করতো কি এবং আরবিআই এখন কে করে এমপিসি মনিটারি পলিসি কমিটি, আরবিআই ক্লাসে করাবো, তাহলে কি বলবো যে আমাদের দেশে ইনফ্লেশনটা যদি আমাদের তখনই পরিণত হবে যদি দামটা ক্রমান্বয়ে বছর, তাহলে ডেফিনেশন কি হবে when the price of goods and service, শুধু জিনিসের দাম বাড়ে না সার্ভিসেরও দাম বাড়ে, সার্ভিসের দাম বাড়ে তো, তাহলে when the price of goods and services are persistently increase in one hand, persistently মানে কি একই রকম বেড়ে চলেছে, বুঝেছো, আর অন দ্য আদার হ্যান্ড টাকার ভ্যালুটা কি হবে, মনে করো আগে আলু ছিল 20 টাকা কেজি, 100 টাকা কেজি আসলো 5 কেজি, ওটা যদি 25 টাকা হয় ক কেজি হবে, 4 কেজি, যদি 40 টাকা হয় 2.5 কেজি, যদি 50 টাকা 2 কেজি, তা টাকার মূল্য বাজারে ফল করছে না করে, আর টাকার মূল্য কমে যাওয়ার জন্য আমাদের পারচেসিং পাওয়ারটা কি হচ্ছে কমছে না কমেনি, তাহলে এটাই তো বলছে ইনফ্লেশন, বুঝে গেল, when the price of goods and services are persistently increase in one hand and on the other hand কি বলবো value of money will fall, that means আমাদের কয়টানো ক্ষতি হচ্ছে পারচেসিং পাওয়ার অলসো ডিক্রিজ, এটাকে তো ইনফ্লেশন বলছি। তাহলে এই ইনফ্লেশনটা যে ইয়ারে ধরা আছে কারেন্ট ইয়ার, তা সেই ইয়ারটাকে আমরা কখনো বেসে নিতে পারবো, তাহলে যে ইয়ারে প্রাইসটা মোটামুটি স্টেবল মানে কি ধরো দেখো 2 থেকে 3 মাস দাম বেড়েছে বা বছর বেশিরভাগটা সময় দামটা বাড়েনি, তাহলে ঢুকছে না ঢুকছে না, সেই ইয়ারটাকে আমরা কি নেবো বেস, আমি বলছি যে একবারও দাম বাড়েনি, হয়তো দাম বেড়েছে সেটা হচ্ছে স্লাইটলি বেড়েছে, বছর বছর হয়তো দেখো 2 থেকে 3 মাস দাম বেড়েছে, 8 থেকে 9 মাস বাড়ে, তাহলে সেটা আমরা ইনফ্লেশন বলবো, মোটামুটি স্টেবল বলতে পারি না পারি না, তারা বলছে বেস ইয়ার মানে কি যে ইয়ারে ইনফ্লেশনের প্রভাবটা সেভাবে থাকবে না, ওটাই তো বেস ইয়ার, আর কারেন্ট ইয়ার মানে কি যার মধ্যে ইনফ্লেশনের প্রভাব ধরা আছে, তাহলে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপিতে পার্থক্য কি হবে বলো, যে নমিনাল জিডিপি মিনস হুইচ ইজ এস্টিমেটেড অন কারেন্ট ইয়ার প্রাইস, আর যদি বলে রিয়েল জিডিপি কাকে বলে, তাহলে রিয়েল জিডিপি হুইচ ইজ এস্টিমেটেড অন দ্য বেস ইয়ার অর কনস্ট্যান্ট প্রাইস, মানে ঢুকছে না ঢুকছে না। এবার একটা বিসিএস এর কোশ্চেন এসেছিল 2 বছর আগে এসেছিল 2021 এ মেনে এসেছিল, ওই হুইচ অ্যামাং দ্য ফলোইং জিডিপি ইজ অ্যাডজাস্টেড ওভার ইনফ্লেশন, আর বলছি কোশ্চেনটা হুইচ অ্যামাং দ্য ফলোইং জিডিপি ইজ অ্যাডজাস্টেড ওভার ইনফ্লেশন, কোন জিডিপিটাকে ইনফ্লেশনের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়, তাহলে মাথায় বুদ্ধি খাটে দেখো যে নমিনাল জিডিপির মতো তো ইনফ্লেশন ধরা আছে, ওকে আবার কি অ্যাডজাস্ট করবো, তাহলে কোনটাকে অ্যাডজাস্ট করবো, রাইট অ্যান্সার যেটা বেস ইয়ার, তাহলে অ্যান্সার কি হবে রিয়েল জিডিপি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ রিয়েল জিডিপিটাই তো আমরা কি করছি ইনফ্লেশনকে কম্পেয়ার করছি, অ্যাডজাস্ট করছি না, যে নমিনাল কারেন্ট ইয়ারের দামটা ইনফ্লেশনের কারণে কতটা বেড়েছে, তাহলে ওখানে কোশ্চেনে দিল কি যে হুইচ জিডিপি ইজ অ্যাডজাস্টেড
inflation in a particular year, তাহলে অ্যান্সার কি নমিনাল হবে না রিয়েল হবে? রিয়েল জিডিপি। আর যদি কোশ্চেন এরকম দিত যে হুইচ জিডিপি ইনক্লুডেড দ্য ইনফ্লেশনারি এফেক্ট অফ অ্যান ইকোনমি, তখন হবে নমিনাল জিডিপি। বুঝতে পারলেন দুটোর মধ্যে কোশ্চেনের মধ্যে? যদি বলে দেন কোন জিডিপিটা অলরেডি ইনফ্লেশনের এফেক্টটাকে ইনক্লুড করছে তাহলে হবে নমিনাল, আর যদি কোন জিডিপিটাকে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করা হচ্ছে তাহলে হবে বেস, যেটা রিয়েল জিডিপি। এই মানে বুঝছো তো? হ্যাঁ আচ্ছা বুঝতে তাহলে ক্লিয়ার হচ্ছে নমিনাল সঙ্গে রিয়েলটা, তাহলে বা নমিনাল ন্যাশনাল ইনকাম রিয়েল ন্যাশনাল ইনকাম বুঝে তো? তাহলে এই বেস ইয়ারটা প্রথম ছিল 48 49, তাহলে এখন কি বলা হয় যে এনএসও এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম অন হুইচ বেস ইয়ার 2011 কারেন্ট বেস ইয়ার যেটা মানে হলো। তাহলে এবারে কোশ্চেন দেবে এই এনএসও কবে তৈরি হয়েছিল? 2019-23 মে। তাহলে এ আগে কি করতো? এনএসও আগে সিএস হতো। তাহলে এই সিএস কবে তৈরি হয়েছিল দুইবারে পরীক্ষায়? তাহলে সিএস তৈরি ছিল 2 মে 2 মে 1951 সালে। আর এনএসএসওর কাজ কি ছিল বলো? এই যে এনএসএসও ন্যাশনাল স্যাম্পল বলে না স্যার, এই যে আমার দেশের যে জাতীয় দারিদ্রতা বেকারত্ব এটা আগে পরিমাপ করতো কে? এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের কাজ ছিল আগে কি আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট এবং পভার্টিকে মেজার করতো কে? তাহলে আমাদের দেশে আগে জাতীয় 2019-এর আগের কথা বলছি, 2019-এর আগে অবধি জাতীয় আয়কে পরিমাপ করতো সিএসও, আর দারিদ্রতা বেকারত্বকে পরিমাপ করতো কে? এনএসএসও। তাহলে 2019 সালে কি করলো সরকার? প্রপোজাল দিল কি যে এই দুটো সমস্তকে মার্জ করে কি করা হবে? এনএসও। তাহলে আমাদের দেশে এখন বর্তমানে জাতীয় আয় বলো দারিদ্রতা বলো বেকারত্ব সবই পরিমাপ করছে কে? এনএসও। কোন মিনিস্ট্রি আন্ডারে বললাম? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। মানে বুঝেছো তো? তাহলে সিএসও এনএসএসও ওরাও ওই মিনিস্ট্রি আন্ডারেই কাজ করতো। আর এনএসও তৈরি হচ্ছে 1950 মনে রাখবে, এটা পরীক্ষা এসেছিল। তাহলে সিএসএস ছিল 2 মে 1951 আর এস ছিল 1950 সালে। আর এনএসও কবে হলো তাহলে? 23 মে 2019। মানে বুঝেছো তো আপনি? এরপরে আসবো যে ন্যাশনাল ইনকামকে পরিমাপ করার 3টে মেথড ছিল, যেটা প্রথম দেখছিল সাইমন কুচনেস বলে একজন ইকোনমিস্ট। একটা ছিল প্রোডাক্ট মেথড, একটা ছিল ইনকাম মেথড, আর ছিল কনসামশন বা এক্সপেন্ডিচার মেথড। কিন্তু আমার দেশে সাইন্টিফিক মেথডে ন্যাশনাল ইনকামটাকে এস্টিমেট করা হয়। সাইন্টিফিক মানে হচ্ছে এই কম্বিনেশন অফ প্রোডাক্ট অ্যান্ড ইনকাম। এবার তোমাকে কোশ্চেন করবে শুধুমাত্র প্রোডাক্ট মেথডে ন্যাশনাল ইনকামটাকে কেন পরিমাপ করা সম্ভব নয়? জিজ্ঞেস করতেই পারে যে হোয়াই দ্য প্রোডাক্ট মেথড ইজ নট ইউজ টু ক্যালকুলেট দ্য ন্যাশনাল ইনকাম। তাহলে শুধু প্রোডাক্ট মেথডের কোনো অসুবিধা কি বলতো? দেখো আজ ধরো গম থেকে হচ্ছে আটা, আটা থেকে তো রুটি, বা ধান থেকে চাল, চাল থেকে আমরা ভাত খাচ্ছি। তো তাহলে আজকে যদি শুধু প্রোডাক্ট মেথডে করা হয় তাহলে কাঁচা মালটাকে দুবার কাউন্ট হবে না? হবে না, দুবার হয়ে যাচ্ছে না। ফাইনাল গুডসের মধ্যে তো কাঁচা মালটা রয়েছে, তাহলে একবার কাঁচা মালের দাম নিচ্ছে আবার ফাইনাল গুডসকে নিচ্ছে, তাহলে কাঁচা মালটা কবার কাউন্ট হচ্ছে? দুবার। তাহলে ডবল কাউন্টিং হলে এরর আসবে না? আসবে না। তাই আমাদের উচিত কি যে ফাইনাল গুডসের দাম থেকে কোনটাকে মাইনাস করে দেওয়া? ইন্টারমিডিয়েট কনজাম্পশন। ইন্টারমিডিয়েট মানে কি? ফ্যানটা কি ফাইনাল গুডস না ইন্টারমিডিয়েট গুডস? আর ইলেকট্রিকটা কি? ইন্টারমিডিয়েট। ফ্যানটা তো ইলেকট্রিকের মাধ্যমে ঘুরছে, বুঝেছ? তাহলে সেরকম চিনিটা কি? ইন্টারমিডিয়েট, তাই তো? আর যেটা হচ্ছে চা হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল গুডস। তুলোটা কি? ইন্টারমিডিয়েট, বালিশটা হচ্ছে ফাইনাল গুডস। কোলটা কি? ইন্টারমিডিয়েট, যে রান্না হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল গুডস। মানে ঢুকছে না ঢুকছে না? তাহলে আমাদের কাঁচা মালটা তো ইন্টারমিডিয়েট গুডস, সেই কাঁচা মালটা তো একবার আমরা কাউন্ট করেছি, আবার ফাইনাল গুডসকে ধরি, তা দুবার কাউন্ট হচ্ছে হয়নি। তাহলে আমাদের উচিত কি ফাইনাল গুডসের দাম থেকে ইন্টারমিডিয়েট বাবদ যে খরচটা সেটাকে বাদ দিয়ে দেওয়া। হয়তো ডবল কাউন্টিং অ্যাভয়েড করতে পারবো কি পারবো না? তাহলে আমাদের যদি পরীক্ষায় কোশ্চেন করে যে হোয়াই দ্য প্রোডাক্ট মেথড ইজ নট অ্যাপ্লিকেবল, তাহলে কি বলবো যে প্রোডাক্ট মেথড, ইফ উই ইউজ দ্য অনলি প্রোডাক্ট মেথড দেন we have to face double counting or multiple counting error problem in the arise of utilization of product method. কি বললাম বুঝতে পারছে? যে if we only use the product method then we can face the problem that double counting or multiple counting error problem is arise due to the time of utilization of product method. Then we can use the কি বলবো তখন value added method. Value added মানে কি? যদি আমরা ভ্যালুটাকে আলাদা করে অ্যাড করি, বুঝলো, বা আমরা যদি ইন্টারমিডিয়েট খরচটাকে কাট থেকে বাদ দিই ফাইনাল গুডস থেকে, তাহলে কিন্তু আমরা এই ডবল কাউন্টিং প্রবলেমটাকে অ্যাভয়েড করতে পারি। সেজন্য প্রধান মেথডের আরেকটা নাম কি হলো? ভ্যালু অ্যাডেড অর আউটপুট। আমরা বাজার থেকে কি কিনি? ইনপুট না আউটপুট? আউটপুট। তাই পরীক্ষা দিতে পারে যে প্রোডাক্ট মেথড ইজ অলসো নোন অ্যাজ কি হবে? আউটপুট অর ভ্যালু অ্যাডেড মেথড। মানে ভ্যালুগুলোকে আলাদা করে অ্যাড করতে হবে, আদারওয়াইজ তোমাকে ফাইনাল গুডসের দাম থেকে কোনটা বাদ
বুঝতে পেরেছো? যে শুধু ফোটা মেথড তুমি বুঝতে পারছো, বাকিদের জিজ্ঞেস করছি এই পাচ্ছ তো? হ্যাঁ শিওর তো? তাহলে কোশ্চেন দেবো ক্লাস ওয়ার্ক পাচ্ছ না? ক্লাস ওয়ার্ক আমাকে অ্যান্সার বলতে হচ্ছে। ক্লাসটা আমরা করবে না, ক্লাস ওয়ার্ক তোমরাই করে দেবো, আমি কি বলবো? হ্যাঁ তবে যেমন ক্লাসটা ঠিক মতো বুঝতে পেরেছো। আমি যে ব্যাচগুলো ক্লাস নিয়ে গেলো ক্লাস ওয়ার্ক আমি বলি ওরা নিজেরাই করে, ম্যাক্সিমাম ব্যাচ করে, তো সব ব্যাচ তো করে না। তো ক্লাসটা সেভাবেই করে যাতে ক্লাস ওয়ার্করা বলতে হয় কি হবে, ওদের একটা কনফিডেন্স পায় যে না ক্লাসটা নিজেরা করে গেল। আর আমি ক্লাস করাচ্ছি, আমি অ্যান্সার বলছি, তাহলে লাভ কি হচ্ছে? যে আপনি বুঝছেন, আপনি লিখছেন, আপনি মুখছেন, আমি ক্লাসটা করবো স্যার, সেরকম করে লাভ কি? আমি তো দিয়ালকে পড়াচ্ছি না, তোমাদেরকে পড়াচ্ছি, বুঝতে যদি অসুবিধা বলবে যে স্যার বুঝতে পারিনি স্যার, আমি চেষ্টা করবো। আমি বলছি যে সবাইকে 100% স্যাটিসফ্যাকশন দিতে পারবো, ভগবান পারেনি, আমি তো মানুষ নাকি বলো? তুমি যতই মানুষকে খাওয়া বলো নুনটা একটু বেশি হলে খারাপ হয়ে যাবে, ভালো বলবে ডাইরেক্টলি কিন্তু, তাই 100% স্যাটিসফ্যাকশন দিতে পারবো না। তুমি চেষ্টা করো ম্যাক্সিমাম যেন বুঝতে পারো তোমরা, তোমাদের দিক থেকে রেসপন্স আছে যে না বুঝতে পারলে বলা। তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ পাচ্ছ তো? হ্যাঁ তো বলতে হবে তোমাকে, কোথায় বুঝতে পারছো না, কোথায় অসুবিধা হচ্ছে? তুমি আগে প্রথম ক্লাস করছো, তাইলে কি করে হবে? আগের ক্লাসটা করোনি কেন? তুমি অন্য ব্যাচ থেকে এসছো, তো তুমি লিভ নিয়েছিলে, আজকে প্রথম করছো পুজোর পরে, সে কি ক্লাস মিস করো না, তাহলে অসুবিধা হবে তো। তোমরা বুঝতে পারছো যারা ক্লাস করেছো আগে, ক্লাস তুমি বুঝতে পারছো তো? ক্লাসগুলো মিস করো না, ক্লাসগুলো করবে কিন্তু রেগুলার মিস করলে অসুবিধা কেন? তো পরে ক্লাস ধরতে পারো না। দেখো একটা এসে 3টে করে পার্ট দেখেছো, ন্যাসিংমার 3টে পার্ট, তোমার তো ফার্স্ট ক্লাসটা এলো না, সেকেন্ড ক্লাস লিঙ্ক আছে না ফার্স্ট ক্লাসে, তাই সেকেন্ড ক্লাসটা অসুবিধা হবে। আমার মনে করো তুমি সেকেন্ড ক্লাসটি এলে, ফার্স্ট ক্লাসটা এলে, থার্ড ক্লাসটা এলে না, তখন তো থার্ড ক্লাসটা বুঝতে অসুবিধা হয়ে যেত তোমার। ওই বলি ক্লাসগুলো করলে ভালো করে করো, মিস করলে মুশকিল হবে, তাহলে তখন তোমাকে ইয়ে করতে হবে, ওই ডাউট ক্লিয়ারিং বসতে হবে। তাহলে আমি যদি প্রথম ক্লাসটা রিভিশন করতে পারি ক্লাসটা কমপ্লিট করতে পারবো না, বুঝতে পেরেছো? ডাউট ক্লিয়ারিং তোমার দেয় তোমরা বললে ডাউট ক্লিয়ারিং নিয়ে নেবে, বা রিভিশন ক্লাস বলে দেবে, হয়তো তখন একটা স্লট বার করে দিতে পারো। যদি মনে হয় যে কোনো ক্লাস রিভিশন লাগবে বা ডাউট ক্লিয়ারিং লাগবে সেটা বলবে, আলাদা করে দেবে। দেখো নেক্সট পয়েন্ট যেটা বলছিলাম যে নাম্বার 2 হচ্ছে ইনকাম মেথড। তাহলে শুধুমাত্র ইনকাম মেথডে অসুবিধা কি? শুধু ইনকাম মেথড ইউজ করে অসুবিধা কি? আচ্ছা আগে বলো ন্যাস ইনকামে কাদের ইনকামটা ধরা হয়? যারা দেশের উৎপাদনে অংশগ্রহণ করে তাদের ইনকাম তো। এবার ধরো আমি একটা কথা বলি, এক্সাম্পল দিই, সরকারের কাছে কি সবার রেকর্ড আছে? আগে ধরো যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, রিক্সা পুলার, বাস ড্রাইভার, হোমমেড সার্ভেন্ট, কোবলার, কার্পেন্টার, এদের কি ডেটা আছে? কিন্তু এরা কি উৎপাদনে অংশগ্রহণ করছে না করেন? তাহলে শুধু ইনকাম মেথডে বলে সমস্যাটা কি? যে দোজ পার্সন হুজ রেকর্ড আর নট ইন দ্য গভর্নমেন্ট হ্যান্ড, দিস পার্সন ইনকাম আর নট ইনক্লুডেড ইন ন্যাশনাল। তাহলে ডেটাটাকে অ্যাপ্রোপ্রিয়েট হবে না ইনঅ্যাপ্রোপ্রিয়েট? ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে তো, কারণ ন্যাশনাল ইনকামে যদি শুধুমাত্র করি ইনকাম মেথডে, তাহলে মুশকিলটা হচ্ছে যারা উৎপাদনে অংশগ্রহণ করছে তাদের সবার কিন্তু ইনকাম মানে ইনক্লুড থাকছে না, বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টরের লোকেরা বাদ চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো অ্যাপ্রোপ্রিয়েট এটা হবে না। তাই আমরা কি বলবো যে অনলি ইফ উই ক্যান ইউজ দ্য ইনকাম মেথড দেয়ার উইল বি মেনি প্রবলেম ইজ অ্যারাইজ। নাম্বার 1, those person who are not participate in the production, তাদের যারা উৎপাদনে অংশগ্রহণ করে তাদের হয়তো ডেটা চলে আসতে পারে, বা এটা হতে পারে যে those person who are participate in production but they are recording not in government hand, তাদের ডেটাটা কি হয়ে যাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাই শুধুমাত্র ইনকাম মেথডে সম্ভব নয়। সেজন্য আমার দেশে কি করা হচ্ছে, এই দুটো যে মেথড আছে না, প্রোডাক্ট এবং ইনকাম, এগুলোকে কম্বাইন করে আমার দেশে ন্যাশনাল ইনকামটা এস্টিমেট করা হয়। তাহলে এইটাকে বলা হয় সায়েন্টিফিক। তাহলে পরীক্ষা কোশ্চেন দিতে পারে যে সায়েন্টিফিক্যালি ন্যাশনাল ইনকাম ইন আওয়ার কান্ট্রি ইজ ফার্স্ট টাইম এস্টিমেটেড বাই, তখন অ্যান্সার হবে VKRV। বলছিলাম না VKRV রাও, ইনি প্রথম ভারতে এই মেথডটা দেখিয়েছিলেন যে ভারতে যে ইনকাম আর কনসামশন মানে ইনকাম আর প্রোডাক্টটাকে কম্বাইন করে ন্যাশনাল ইনকামটাকে মেজার করা উচিত, বুঝেছো? তাহলে ওই সালেই যেটা বলেছিল 62 টাকা দেওয়া আছে বলছে না, ওই 31-32 সালেই মাথা পিছু আইডিয়া ছিল 62 টাকা, যেটা দেখিয়েছিল কে? এই VKRV রাও 1931-32। তাহলে পরীক্ষা দিতেই পারে যে ইন হুইচ ইয়ার ন্যাশনাল ইনকাম ইজ সায়েন্টিফিক্যালি এস্টিমেটেড বাই VKRV রাও 31-32, বা দিতে পারে যে হোয়াট ডু মিন বাই সায়েন্টিফিক মেথড, অ্যান্সার কি হবে এ কম্বিনেশন অফ প্রোডাক্ট অ্যান্ড ইনকাম মেথড। তাহলে এই ইনকাম মেথড আরেকটা নাম কি? তাহলে দেখো যখনই আমরা কোনো কিছু তৈরি করছি আমাদের 4টে ফ্যাক্টরিয়াল লাগে কি লাগে না? তাহলে ওই 4টের উপর যে খরচটা ওইটাকে তো কস্ট বলে, তাহলে ফ্যাক্টর কস্ট, রাইট অ্যান্সার। তাহলে ইনকাম মেথড ইজ অলসো নোন অ্যাজ ফ্যাক্টর ইনকাম অর ফ্যাক্টর কস্ট মেথড। যেমন প্রধান মেথডের নাম কি বলেছিলাম, ভ্যালু অ্যাডেড বা আউটপুট, সেরকম আমাদের ইনকাম মেথড আরেকটা নাম কি হলো ফ্যাক্টর ইনকাম বা ফ্যাক্টর কস্ট মেথড।
বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমার যদি জিজ্ঞেস করে যে কনজাম্পশন মেথডটা কেন ভারতে এটাকে ন্যাশনাল ইনকামে কাউন্ট করা হচ্ছে না, তার কারণ দেখো, কে কত টাকা কোথায় খরচ করছে বা কে কত টাকা কোথায় বিনিয়োগ করছে সেটা তার পার্সোনাল ডেটা। তুমি আজকে তুমি ইনকাম করে সরকারকে ট্যাক্স দেওয়ার পর যে হাতে টাকা রইলো ওটা তুমি হিসাব কাউকে দিতে বাধ্য হও, কারণ তোমার তো ওটা হোয়াইট মানি। কারণ তুমি ধরো চাকরি করছো, সরকার তোমার ট্যাক্স কাটার পরে তোমার হাতে টাকাটা রয়েছে, এবার তুমি কাউকে দান করবে না বিলিয়ে দেবে না খরচ করবে না জমাবে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তা তুমি সেটা তো সরকারের কাছে রেকর্ড রাখা সম্ভব না। কি বলে বুঝেছো? কারণ তুমি তো ওটা তোমার হোয়াইট মানি, তুমি তো সবাই কিছু লুকোচ্ছ না যে আমার ইনকাম এত আমি ট্যাক্স দিচ্ছি, তারপরে যেটা টাকা সেটা আমাদের টাকা, সেটা তুমি কি করবে না করবে সেটা কাউকে বলবে কি? তা তোমার শত্রু বেরিয়ে যাবে যদি জানতে পারে ইনকাম এত টাকা আছে, সেটা কেউ বলবে কাউকে যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে বা আমি এত টাকা বিনিয়োগ করে গেছি? কেউ বলবে না, তোমার বাবা তোমার কাউকে বলবে না যে কত টাকা রেখেছি তোর জন্য। কি বলে বুঝেছো? কেউ বলবে না, তুমিও বলবে না পরবর্তীকালে কাউকে, মানে বুঝিয়ে ঢুকছে না। তাহলে এটাই বলছি যে আমরা বলবো যে খরচে যে ডেটাটা সেটা অফিসিয়ালি বা স্ট্যাটিস্টিক্যালি অ্যাভেলেবেল আছে কি বাজারে, তাহলে আমরা বলবো যে কনজাম্পশন অর এক্সপেন্ডিচার ডেটা আর নট অ্যাভেলেবেল ইন দ্য ইকোনমি ডিউ টু দ্য স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন ল্যাক অফ। বুঝেছো? সেই জন্য কনজাম্পশন মেথডকে আমরা কখনো ইউজ করতে পারবো না ন্যাশনাল ইনকাম, কারণ এর কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটাই তো পাওয়া যাবে না। তাহলে কী করে আমরা ইউজটা করবো? তাহলে কনজাম্পশন মেথডের একটা নাম কি? এক্সপেন্ডিচার মেথড। বুঝতেছি বললাম? তাহলে আমরা বলবো যে ইন আওয়ার ইন্ডিয়া দ্য কম্বিনেশন অফ প্রোডাক্ট অ্যান্ড ইনকাম মেথড আর ইউজড হুইচ ইজ নোন অ্যাজ সায়েন্টিফিক মেথড অ্যান্ড কনজাম্পশন মেথড ইন ইন্ডিয়া ইজ নট ইউজ ডিউ টু দ্য ল্যাক অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন। সায়েন্টিফিক মেথডটা কি বললেন? বলবো কনজাম্পশন একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, আর আমাদের দেশে সায়েন্টিফিক মেথড যেটা দেখেছিল ভিকে আর বিরাম 1931-32 সালে, ওটাকে তো বলা হচ্ছে কম্বিনেশন অফ প্রোডাক্ট অ্যান্ড ইনকাম মেথড। সায়েন্টিফিক্যালি ওটাই তো সায়েন্টিফিক মেথড। বুঝতে পেরেছ? বলো, তোমরা বুঝতে পারছো তো? আচ্ছা, নেক্সট আসছে এবারে যে ন্যাশনাল ইনকামটা এস্টিমেশনের পরে জিভিএ বলে একটা কনসেপ্ট আছে। জিভিএ বলেছে না, এর ফুল ফর্ম কি? গ্রস ভ্যালু অ্যাডেড। তাহলে জিভিএ যদি আমরা লিখি ফর্মুলাটা, দেখো কি দাঁড়াচ্ছে, জিভিএ অ্যাট বেসিক প্রাইসেস। বেসিক প্রাইসেস অ্যাকচুয়ালি দেখো জিভিএ জিনিসটা কি, এই জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাই পরে 2015 থেকে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। মনে রাখবে আমার দেশে আগে জিডিপিটাকে এস্টিমেট করা হতো ফ্যাক্টর কস্টে, কিন্তু 2015 থেকে করা হয় মার্কেট প্রাইস। কিসে করা হয়? মার্কেট প্রাইসের উপরে। তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টটা পরে সরকার মডিফাই করে হয়েছে জিপিএ বেসিক প্রাইস। তাহলে জিপিএ বেসিক প্রাইস কনসেপ্ট কবে হলো? 2015 থেকে। তাহলে এগুলো হোয়াট ইজ দ্য প্রিভিয়াস নেম অফ জিপিএ অ্যাট বেসিক প্রাইস? জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা আগে নাম ছিল। যেহেতু আমার দেশের জিডিপিটা এখন আর ফ্যাক্টর কস্ট মেজার করা হয় না, কিসে করা হয়? মার্কেট প্রাইসের উপরে। তাই জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টটাকে অনেক কিছু প্রবলেম ছিল বলে সেটাকে সরকার মডিফাই করলো। তাহলে আগে ফর্মুলাটা লিখি, তার বুঝাচ্ছি যে জিপি অ্যাট বেসিক প্রাইস ইকুয়ালস টু কি বলা আছে, তাকে বলে দেওয়া আছে সিই কম্পেনসেশন অফ এমপ্লয়িজ প্লাস ওএস অপারেটিং সারপ্লাস অবলিক এমআই রয়েছে মিক্সড ইনকাম প্লাস দেওয়া আছে দেখো সিএফসি কনজাম্পশন অন ফিক্সড ক্যাপিটাল প্লাস দেওয়া আছে দেখো প্রোডাকশন ট্যাক্সেস লেস দেন প্রোডাকশন সাবসিডি। প্রোডাকশন ট্যাক্সেস লেস দেন প্রোডাকশন সাবসিডি এর মানে কি দেখো। তাহলে প্রথমে যেটা আমরা আসবো যে জিপিএ বই বাঁচানো পাওনি, পেজ নম্বর এই যদি আছে দেখো। তাহলে প্রথমে কি আছে? সিই মানে কি? কম্পেনসেশন অন এমপ্লয়ি। আচ্ছা, আমরা যারা এমপ্লয়ি যারা কাজ করি, সে কোম্পানিতে করো বা সরকারে করো, শুধু কি স্যালারি বা ওয়েজেস পাওয়া যায় না? ওগুলো বাদ দিয়ে এক্সট্রা অ্যালাউন্স দেয়, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স দেয় কি দেয় না? তাহলে কম্পেনসেশন মানে কি? আপোষ বলো না, আপোষ করো। তাহলে বলছে ইফ এনি এমপ্লয়ি দে হ্যাভ টু ওয়ার্ক ইন এ অর্গানাইজেশন দে ক্যান গেট এ রেন্ডারিং প্রোডাক্টিভ সার্ভিসেস। রেন্ডারিং প্রোডাক্ট মানে যেহেতু তারা উৎপাদনে অংশগ্রহণ করছে, একটা অর্গানাইজেশন প্রাইভেট হোক বা পাবলিক হোক, সে যখন কাজটা করছে সেই ওয়েজেস বাদ দিয়েও তাকে যখন এক্সট্রা অ্যালাউন্সগুলো দিচ্ছে, সেগুলো কিন্তু ফ্যাক্টর কস্টের মধ্যে ধরা থাকেনি। ফ্যাক্টর কস্টের মধ্যে শুধু কি ধরা ছিল? ওয়েজেস বলা ছিল, মনে আছে তো? কিন্তু আদার যে কম্পেনসেশনগুলো পায় সেগুলো কিন্তু ফ্যাক্টর কস্টের মধ্যে, কারণ ফ্যাক্টর কস্টে কিছু ফল্ট ছিল বলেই তো এটা মডিফাই করে জিপি আনা হলো। কি বলছি তাহলে যে জিডিপি আর ফ্যাক্টর কস্টটাকে 2015-তে মডিফাই করে কি আনা হয়েছে? জিপিএ। তাহলে ফ্যাক্টর কস্টের মধ্যে কিছু নিশ্চয়ই ফল্ট ছিল, সেই জন্য সরকার ওটাকে মডিফাই করেছে। তাহলে ফ্যাক্টর কস্টের মধ্যে শুধুমাত্র কি ধরা ছিল? স্যালারি বা ওয়েজেস, কিন্তু কম্পেনসেশন ব্যাপারটা থাকেনি, অ্যালাউন্সগুলো ধরা থাকেনি, তো সেটা এখানে ইনপুট করা হলো। তাহলে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ মানে কি?
যে when the worker work in his own organization they can get the other compensation like the extra allowance from the organization. বুঝতে পারছি বলো? শুনে স্যার এক্সট্রা কি টাকা পাই ইনকামের যেটা মানে ওটা স্যালারি বলতে হচ্ছে না তো, স্যালারি বাদ দিলেও পায় না বোনাস পিএফ গ্র্যাচুইটি বোনাস বলো, এগুলো পাচ্ছে। বোনাসটা ধরা হবে না এর মধ্যে, বোনাসটা বাদ দিয়ে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড বা পেনশন, বুঝতে এগুলো তো পাচ্ছে তো সব বেচারিতে। পেনশনটা তো পাচ্ছে রিটায়ারমেন্টে করে, যখন কাজ করছে তখন তো পাচ্ছে, গ্র্যাচুইটিটা পাচ্ছে বা ফুড অ্যালাউন্স ট্রাভেলিং অ্যালাউন্স এগুলো পায় কি পায় না, বুঝেছো? তাহলে এইগুলো বলছে এগুলো তো ওয়েজেস মধ্যে হচ্ছে না, ওয়েজেস বাদ দিতে এগুলো পাচ্ছে তারা, কি বলা বুঝেছো? তাহলে কম্পেনসেশন এমপ্লয়েজ মানে কি, যে তারা যে এক্সট্রা অ্যালাউন্সগুলো পাচ্ছে স্যালারি বাদ দিয়ে, সেই লোক এর মধ্যে ইনক্লুড করা হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়েজের মধ্যে। প্লাস কি লিখেছে, ওএস মানে কি, অপারেটিং সারপ্লাস অবলিক এমআই। মিক্সড ইনকাম মানে কি, ডবল ইনকাম। মনে করো কোনো একজন ব্যক্তি সে নিজেরই অর্গানাইজেশনটি অ্যাজ এ ওয়ার্কার হিসেবে কাজ করে, মালিক কোনো একটা কোম্পানির মালিক, সে নিজেরই অর্গানাইজেশনে নিজেই কাজ করছে অ্যাজ এ ওয়ার্কার হিসাবে, তাহলে এখানে তার দুদিক থেকে ইনকাম আসছে কীরকম ভালো ভালো করে। সে নিজে কাজ করার জন্য সেই জায়গায় অন্য একজন লেবার রাখতে হচ্ছে না, তা সেই লেবারের খরচটা বেঁচে যাচ্ছে। নাম্বার টু হচ্ছে সে নিজের কোম্পানিতে নিজে কাজ করার জন্য কি কোম্পানিটা প্রফিট হচ্ছে না, আসছে না, কিন্তু সেই ওই জায়গায় লেবার রাখতো, তাকে লেবারকে একটা মাইনে গুনতে হতো না, হতো না। মনে একটা এক্সাম্পল, তুমি একটা গাড়ি কিনলে, সেই গাড়িটা ড্রাইভার রেখে তুমি চালাচ্ছ, তা তোমাকে ড্রাইভারের মাইনে গুনতে হবে না, হবে না। তাহলে গাড়িটা তোমার ভাড়া খাটিয়েছে, লাভটা হচ্ছে তার 1% ড্রাইভারের তোমার কী হচ্ছে, নিয়ে চলে যাচ্ছে না, যাচ্ছে না। কিন্তু তুমি নিজের গাড়ি নিজে ড্রাইভ করো, তা সেই প্রফিটটা সেটা তোমার পুরোটাই থাকবে না, থাকবে না। তা ওটাই বলছি, যেমন ডাক্তার যদি নিজের চেম্বারে বসে রুগী দেখে, তা তাকে কিন্তু বাড়ি ভাড়া গুনতে হচ্ছে না, যেটা রুগীর ফিসটা আসবে সেটা তার পুরোটাই লাভ। কিন্তু সে যদি ঘর ভাড়া নিয়ে রুগী দেখে, চেম্বার নিয়ে, কারো বাড়ি নিয়ে, তুমি নিজের বাড়ি থেকে নিজের ভাড়া কোনো তা প্রতি মাসে দাও, যেটা আমার বাড়ির ভাড়া বাকি কত, হ্যাঁ। কিন্তু যদি অন্য কোনো বাড়ি ভাড়া নাও, এই তোমার যে বেলগুড়ি যারা মেসে আছো, তাও ধরো তাদের প্রত্যেক মাসে ভাড়া গুনতে হচ্ছে না, হয়। কিন্তু যাদের বেলগুড়িয়া বাড়ি বাড়ি যাদের কথা ভাড়া গুনছো নাকি, যে না ওরা আমার বন্ধু ভাড়া দিচ্ছিল আমিও তো মাথা ঢুকছে ঢুকছে না। তা সেই একই জিনিস, একজন মালিক যখন নিজেরই অর্গানাইজেশনে কাজ করছে, সে কি করছে, একজন ওই জায়গায় কাজ না করতো, তাকে অন্য একজনকে লেবারকে রাখতে হতো, এমপ্লয়িকে তার টাকা গুনতে হতো, হতো না, প্লাস তার প্রফিটটাও দেখে কমতো। তার ডবল ইনকাম মানে কি, নাম্বার ওয়ান হচ্ছে তাহলে কি বলবো, ইফ অ্যান এন্টারপ্রেনার বা ইফ অ্যান পারসন ওয়ার্ক ইন ইজ ওন অর্গানাইজেশন, সে যদি নিজের অর্গানাইজেশন নিচে কাজ করে, তা সেই জায়গায় একজন লেবারের কী হচ্ছে, খরচটা কমছে, প্লাস যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটটা বেশি হচ্ছে, হয়। তাহলে এটাকে বলা হচ্ছে ডবল ইনকাম বা মিক্সড ইনকাম। তাহলে এক্সাম্পল কী হবে, বলো অনেক আছে পার্টনারশিপে ব্যবসা করে না, করে না, পার্টনারশিপে নিজের দুদিনের পার্টনারশিপে ব্যবসা করি, তাহলে আমাদেরকে কী হবে, নিজেরা মধ্যে ভাগ করে নেবো, তাহলে আমরা বলবো প্রোপ্রাইটরশিপ মানে স্বনির্ভর। তাহলে প্রোপ্রাইটরশিপ ফান্ড, পার্টনারশিপ ফান্ড, এগুলো কি হবে, এর এক্সাম্পল হবে না, হবে না, বুঝেছো? তাহলে এগুলো কিন্তু জিডিপি আর ফ্যাক্টর কস্টের মধ্যে এগুলো কিন্তু ইনপুট থাকে না। প্লাস কি লিখেছি, সিএফসি ফুল ফর্ম কি, কনজাম্পশন অন ফিক্সড ক্যাপিটাল। বুঝলি, এটা কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন নয়, কিন্তু এটা অনেক ভুল করে বললো না, ক্লোরোফ্লোরোকার্বন, এটা হচ্ছে কনজাম্পশন অন ফিক্সড ক্যাপিটাল। আচ্ছা আমাদের দেখো ফিক্সড ক্যাপিটাল মানে কিছু জিনিস আছে এটা ফিক্সড আর কিছু হচ্ছে ভেরিয়েবল। ধরো আমার যে রেন্ট, এটা ফিক্সড না ভেরিয়েবল? তুমি যে বাড়ি ভাড়া দাও সেটা কি প্রত্যেক মাসে চেঞ্জ হয় না 2 বছর 3 বছর ছাড়া চেঞ্জ হয়? 2 বছর 3 বছর ছাড়া চেঞ্জ হয় তো। তাহলে ল্যান্ডের যে রেট, তাহলে ল্যান্ড একটা ফিক্সড ফ্যাক্টর, তার ফিক্সড ফ্যাক্টর উপর যে খরচটা একটা সেটা ফিক্সড হবে না, হবে না। ল্যান্ড বিল্ডিং মেশিন এগুলো ফিক্সড ফ্যাক্টর, আর ভেরিয়েবল ফ্যাক্টর কোনগুলো, র ম্যাটেরিয়ালস, লেবার বা ফুয়েল, এগুলো ভেরিয়েবল না, ভেরিয়েবল নয়। আজকে ধরো মেশিনটা যদি বেশিক্ষণ চালাই তাহলে আমার বেশি ফুয়েল লাগবে, তাহলে আমার খরচ বেশি হবে, ফুয়েল যদি মেশিনটা কম চালাই ফুয়েল কম লাগবে। কিন্তু মেশিনটা তো ফিক্সড, ল্যান্ডটা তো ফিক্সড, কিন্তু লেবারটা কি ভেরিয়েবল না? যদি বেশি লেবার লাগে আমার খরচ বাড়বে, লেবার কম লাগলে, তাহলে ফিক্সড ফ্যাক্টর উপর যে খরচটা হয় এটা ফিক্সড কস্ট বলা হবে, আর ভেরিয়েবল ফ্যাক্টর উপর যে খরচটা হয় ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট মানে কোনগুলো, র ম্যাটেরিয়ালস প্রাইস, লেবার ওয়েজেস, এগুলো কি হচ্ছে ফুয়েল প্রাইস, এগুলো সব কি ভেরিয়েবল কস্ট। আর ফিক্সড কস্ট কোনগুলো হবে, মেনটেন্স কস্ট অফ বিল্ডিং, মেনটেন্স কস্ট অফ মেশিনারি, রেন্ট অফ ল্যান্ড, বা আমরা যে ইএমআই দিই সেটা প্রত্যেক মাসে চেঞ্জ হয় না আমাদের একই থাকে, বা এলআইসির যে আমরা প্রিমিয়ামটা দিই চেঞ্জ হয় কি, তাহলে এগুলো হচ্ছে কি ফিক্সড। প্রিমিয়াম অফ এলআইসি বা ইএমআই অন লোনস, এগুলো হচ্ছে কি ফিক্সড থাকে না, থাকে না। তাহলে ফিক্সড কস্ট আর দোজ কস্ট হুইচ রিমেন্স ফিক্সড ইন এ চেঞ্জ ইন আউটপুট। আউটপুটটা চেঞ্জ হলো, এই কস্টটা কোনো চেঞ্জ হবে না, বুঝেছো? তাহলে আজকে ধরো আমরা হচ্ছে ল্যান্ডের রেন্টটা দিচ্ছি, তো কিছু বছর হ্যাঁ পার্মানেন্ট তো কোনো কিছু ফিক্স থাকে না, কিন্তু কিছু বছর জন্য ফিক্স থাকছে। তো এবার দেখো আমাদের সোজা বাস্তব এক্সাম্পল, আমাদের যে সংসার খরচ তার কিছু জিনিস ফিক্স, কিছু ভেরিয়েবল। কোনটা ফিক্সড বলো দিন সংসার খরচে, বলো। তোমার ঘর ভাড়া, তোমার ইএমআই,
তোমার যে এলআইসি করে না, ফ্যামিলিরা করে না, ওরা কিন্তু এলআইসি প্রিমিয়াম দেয় না। সে জানে তো আগে থেকে যে আমার বছর কত টাকা এলআইসি প্রিমিয়াম দেওয়া, সে আগে তাহলে সে জানে আমার লোন আছে কত টাকা ইএমআই করতে মাসে লাগবে, তা সেই টাকাটা সে 1 বছর বা 2 মাস 3 মাস আগের থেকে সে কী করবে, সরিয়ে রাখতে পারবে কি পারবে না, যে চলো আমার আগামী 3 মাসের ইএমআইটা আমার অ্যাকাউন্টে সরিয়ে রাখি, বা আমার এলআইসির ইএমআইটা আমি সরিয়ে রাখি, তাহলে সে আগে থেকে ক্যালকুলেট করতে পারবে কি পারবে না। কিন্তু আজকে তোমার বাড়িতে কত ইলেকট্রিক বিল আসবে বা তোমার শাকসবজির দাম কত হবে, তুমি যদি আগে থেকে সরিয়ে রাখো, বাজারে আলু এত টাকা কেজি হবে আমি সরিয়ে রাখলাম, দেখো তুমি যা হবে তার থেকে আরও 10 টাকা বেড়ে গেল, তা তুমি কি আলু কমকে থাকবে নাকি, না সবজি কম কিনে আনবে, সম্ভব কি? সেরকম আমাদের ফ্যামিলিতে কিছু খরচ হচ্ছে ফিক্সড, তার ফিক্সড কস্ট হলে কি একটা সুবিধা হচ্ছে আগের থেকে সেটাকে কী করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো, কিন্তু ভেরিয়েবল হলে সেটাকে ফোনে ক্যালকুলেট করা সম্ভব কি? তাহলে কনজামশন অন ফিক্সড ক্যাপিটাল মানে কি, যেটা কোম্পানির ফিক্সড কস্ট তার পেছনে যে খরচ সেটা কোম্পানি আগে থেকে ক্যালকুলেট করতে পারবে কি পারবে না। সেটা যদি কোম্পানি আগে থেকে সরিয়ে রাখে ফিক্সড কস্টটা, তাহলে কোম্পানি এক পক্ষে সুবিধা হবে না তার প্ল্যানিং করতে ফিউচারে, যে আমার 1 বছর আগামী এত টাকা খরচ হবে আমার মেশিনের মেনটেন্স বা বিল্ডিংয়ের মেনটেন্স, বুঝেছো, বা ল্যান্ডের রেন্টের জন্য। তাহলে আমরা এখানে ভেরিয়েবল কস্টটাকে কেন কনসিডার করতে পারি না? বিকজ ওটা কী হয়, আজ এই আছে কাল পরের মাসে চেঞ্জ হতেই পারে, কিন্তু ফিক্সড কস্টটা কি চেঞ্জ হবে সেই বছরটা? সেই জন্য এখানে কোন কস্টটাকে কনসিডার করা হয়েছে? ফিক্সড কস্ট, বলছে না কনজামশন মানে কি, ব্যয় কর, যে ফিক্সড কস্টের পেছনে যেহেতু ফিক্সড কস্ট আমরা আগে থেকে ক্যালকুলেট করতে পারি যে কত খরচ, সেই জন্য সেটাকে কনসিডার করা হয়েছে কনজামশন অন ফিক্সড কস্ট বা ফিক্সড ক্যাপিটাল। মানে ঢুকেছে? আর এটা কি বলেছে? প্রোডাকশন ট্যাক্সেস লেস দ্যান প্রোডাকশন সাবসিডি। প্রোডাকশন ট্যাক্স মানে কি? উৎপাদন শুল্ক, বাংলা বলি না উৎপাদন শুল্ক, তাহলে উৎপাদন শুল্ক ইংরেজিতে কি বলা হয়? কোন ট্যাক্স? এক্সাইজ ডিউটি। কি বলা হয়? এক্সাইজ ডিউটি। তাহলে এক্সাইজ ডিউটি বলতে কি বলছে, যে ওই কোনো একটা গুজ যখন তৈরি করা হয় তার উপর সরকার যে ট্যাক্সটা চাপায়, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, তো এক্সাইজ ডিউটি। তাহলে কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এটা সব কিছুর মধ্যে যাবে প্রোডাকশন ট্যাক্সের উপরে। আর প্রোডাকশন সাবসিডি মানে কি, এই সময় অনেক সময় সরকার দেয় না, এই যে ধরো আমাদের ফর এক্সাম্পল ফার্টিলাইজার সাবসিডি, ফুড সাবসিডি দেয় কি দেয় না, মনে করো আজকে যদি বাজারে কাঁচা আমলের দাম বাড়ে সরকার সময় সাবসিডি দিয়ে বিক্রি করে না ফার্মার দিকে, ওই দেয় অনেক সময় ফার্টিলাইজার সাবসিডি, ইনসেকটিসাইড বা পেস্টিসাইড সাবসিডি। এই তো রেলের যখন টিকিট যখন কাটো দেখেছো, রেলে যখন রিজার্ভেশন করে ওখানে লেখা আছে দেখেছো কখনো, যে ইন্ডিয়ান রেলওয়ে রিকভার্স 57% অফ দ্য ট্রাভেল কস্ট, দেখেছো না এখনই? তার মানে কি, তুমি যে রেলের টিকিটটা কাটছো, রেল তোমার যদি টিকিটটার ফেয়ার 100 টাকা হয়, তার 57 টাকা রেল তোমার কাছ থেকে নিচ্ছে, তাহলে বাকি 33 টাকা রেল নিজের পকেট থেকে কিন্তু, বুঝেছো, ভর্তুকি দিচ্ছে। তার মানে কি, রেল যদি টাকাটা তুলে দেয় ভর্তুকিটা, তা তোমার টিকিটের ফেয়ার 100 টাকা থেকে 700 টাকা হয়ে যাবে। তার মানে রেল ভর্তুকি দিচ্ছিল দেয়নি, লেখাই দেখা দেবে আই আর রিকভার দ্য 57% অফ দ্য ট্রাভেল কস্ট, লিখে দিচ্ছে তো, যে ট্রাভেল কস্টের 57% তুমি বেয়ার করছো, বাকিটা কে বেয়ার করছে? তাহলে রেল, বুঝলো, সরকার রেলকে যে ভর্তুকি তুলে দেয় তোমার উপর চাপ পাবে না, পারবে না, তার টিকিটের ফ্যাক্টটা আরও বেড়ে যাবে। তো সেটাই বলছি যে প্রোডাকশন সাবসিডি মানে কি, যেটা সরকার কী হচ্ছে উৎপাদনের সময় কী হচ্ছে কাঁচামালের উপরে কিছুটা সেটা ফুড সাবসিডি হতে পারে, ফার্টিলাইজার সাবসিডি হতে পারে, ইনসেকটিসাইড সাবসিডি হতে পারে। তাহলে প্রোডাকশন ট্যাক্সের থেকে সাবসিডি কী হবে? বেশি হতে হবে। তো এখানে লেস দ্যান মানে তো প্রোডাকশন ট্যাক্সেস লেস দ্যান মানে কি, প্রোডাকশন ট্যাক্সেস লেস দ্যান প্রোডাকশন সাবসিডি মানে কি, তার মানে প্রোডাকশন সাবসিডি গ্রেটার দ্যান প্রোডাকশন ট্যাক্স, মানে সরকারকে সবসময় সাবসিডিটা বেশি দিতে হবে, তবে তো জিনিসের দামটা বাজারে কম থাকবে। যদি সরকার সাবসিডি কমিয়ে দেয় তাহলে কী হবে, জিনিসের দামটা বাড়বে না, বাড়বে না। তাই সরকার উচিত সবসময় বিশেষ করে এসেন্সিয়াল গুডসের উপরে সাবসিডি দিয়ে তারপরে ট্যাক্সটা চাপানো। তাই বুঝতে পারছি কি বললাম? তাহলে জিবিএস ওয়ান কি দাঁড়ালো, যে যেগুলো ফ্যাক্টর কস্টের মধ্যে ইনপুট করা থাকেনি সেগুলোকে আরও মডিফাই করে আনা হলো। তাহলে কী কী এলো? সি মানে কি বললাম, কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, মানে যে একজন এমপ্লয়ি তার উৎপাদনে অংশগ্রহণ করার জন্য স্যালারি বাদ দিয়ে আদার্স যে এক্সট্রা বেনিফিটগুলো পায় সেগুলো হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। ওএস অবলিক এমআই মানে কি বললাম, যে একজন ওয়ার্কার যখন নিজের অর্গানাইজেশন আসে ওনার হিসাবে কাজ করছে, মানে একজন ওনার যখন নিজের কোম্পানি আসে ওয়ার্কার হিসাবে কাজ করছে, তার দুদিক থেকে ডবল ইনকাম কী হচ্ছে? নাম্বার ওয়ান হচ্ছে সে যে কাজ করার জন্য তাকে একজন লেবার রাখতে হচ্ছে না, প্লাস তার যে কোম্পানি প্রফিট হচ্ছে সেই প্রফিটটা অনেকটা বেশি হচ্ছে। এটাকে হচ্ছে ডবল ইনকাম বা মিক্সড ইনকাম। প্লাস কি বলেছি, সিএফসি মানে কি, যেগুলো আমাদের ফিক্সড ক্যাপিটাল, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, এগুলো আগের থেকে আমাদের কতটা খরচ হবে সেটা ক্যালকুলেট করা সম্ভব। তাহলে একটা যদি কোম্পানি আগের থেকে ক্যালকুলেট করতে পারে তাহলে সে ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে তার সুবিধা হবে না, হবে না, কিন্তু ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব নয়। আর প্লাস কি বলেছে, সরকারকে সবসময় উচিত কি, সাবসিডিটাকে বাড়ানো ট্যাক্সের তুলনায়, যাতে জিনিসের দামটা বাজারে কম থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাক্ট। এই জিনিসগুলো সরকারকে মাথায় রেখে দামটা ঠিক করতে বলছে, বুঝতে পারছো?
কি বললাম? তাহলে জিডিপি কনসিডার কবে এসে করলাম 2015-তে, জানা গেলাম কি ছিল জিডিপি এক ফ্যাক্টর কস্ট। এরপরে টপিক আছে দেখো পার্সোনাল ইনকাম, ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। তাহলে পার্সোনাল ইনকাম মানে কি, বাংলায় পিআই তো, আর ডিসপোজেবলের মধ্যে পার্থক্যটা কি? বলছে ডাইরেক্ট ট্যাক্স চাপানো। আচ্ছা ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? এই সময় দিকে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স মধ্যে পার্থক্য কি? ডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে দেখো ইনকাম ট্যাক্স কি ডাইরেক্ট ট্যাক্স তো, বা কর্পোরেশন ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স তো, কিন্তু জিএসটি ভ্যাট এগুলো কি ইনডাইরেক্ট ট্যাক্স। ওর ইনকাম ট্যাক্স ও পে করবে না, ও অন্য কাউকে পাস করে দেবে, ওকে পাস করে দেবে। ওর ইনকাম ট্যাক্স ওকে পে করতে, ওর ইনকাম ওকে পে করতে হবে। তাহলে যার উপরে বা যে ব্যক্তির উপরে ট্যাক্সটা আরোপ করা হচ্ছে বা চাপানো হচ্ছে, সে কি অন্য কোনো ব্যক্তিকে পাস করতে পারবে? তাহলে যে ইনিশিয়াল বিয়ার সেই তো ফাইনাল বিয়ার। তাহলে আমরা ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে বলতে পারি তো ডেফিনেশনে যে হেয়ার ট্যাক্স ইজ ইম্পোজড অন এ পারসন one whom an alternate bearer of the burden is the same person। মানে ভুলো না, যে ব্যক্তির উপরে করের বোঝাটা চাপানো হচ্ছে অল্টারনেট ভাবে সেই ব্যক্তিকেই সেই করের বোঝাটা বহন করতে হবে, সে অন্য কোনো ব্যক্তি বা মাধ্যমে পাস করতে পারবে না। এটাকে বলা হয় প্রত্যক্ষ কর। মানে বুঝেছে না ঢুকছে না? কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কি হচ্ছে, সরকার চাপায় কার উপরে? প্রডিউসার। প্রডিউসার কাকে পাস করে? হোলসেলার। হোলসেলার কাকে পাস করে? রিটেলার। রিটেলার কাকে পাস করে? কনজিউমার। তাহলে ইনিশিয়ালি কে বহন করছে? প্রডিউসার। কিন্তু আলটিমেট সেই করটাকে বইতে হচ্ছে কাকে? কনজিউমারকে। তাহলে এরা কি একই ব্যক্তি না আলাদা ব্যক্তি? আলাদা। তার ডেফিনিশন কি হবে? a tax is imposed on a person one whom but ultimate bearer of the burden is a different person। এবার ঢুকছে, যে ব্যক্তির উপরে কর চাপানো হচ্ছে আর যে ব্যক্তি বহন করছে তারা ভিন্ন ব্যক্তি। চাপানো হচ্ছে প্রডিউসার, কিন্তু আলটিমেট বহন করছে কনজিউমার। ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কি হচ্ছে, যার উপরে চাপানো হচ্ছে আর যে বহন করছে তারা হচ্ছে সেম পার্সন, বুঝলো? তারা হচ্ছে অভিন্ন, নট এ ভিন্ন। এই মাথা ঢুকেছে তো? এবারে প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স চাপানোর আগে অব্দি যে ইনকাম, তাহলে সরকারের নিয়ম জানো যে যাদের ইনকামটা বছরে 3 লাখ বা তার কম, তাদের উপরে ইনকাম ট্যাক্স ইম্পোজ হবে না। 3 লাখ টাকার থেকে 1 টাকা বেশি তখন তুমি ইনকাম ট্যাক্স আওতায় আসবে। তার মানে কি বলছে, যাদের ইনকামটা বছরে, সরকার নিয়ম আছে 3 লাখ টাকা অব্দি নো ইনকাম ট্যাক্স, 3 থেকে 7 5%, 7 থেকে 10 10%, 10 থেকে 12 তোমার হচ্ছে 15%, 12 থেকে 15 20, আর আবার 15 হলে 30%। এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের, বুঝেছো? তার মানে কি বলছে, 3 লাখ বা তার কম যাদের বছরে ইনকাম, তাদের উপর কোনো ইনকাম ট্যাক্স অ্যাপ্লাই হবে কি? কিন্তু 3 লাখের থেকে 1 টাকা বেশি হয় তখন তুমি ইনকাম ট্যাক্স আওতায় আসো না, আসো না। তাহলে ডাইরেক্ট ট্যাক্স চাপানোর আগেও তো ইনকাম ট্যাক্স বলা হয় কি পার্সোনাল ইনকাম, আর ডাইরেক্ট ট্যাক্স কাটার পরে যেটা হাতে পড়ে থাকছে সেটাকে বলা হবে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। ডাইরেক্ট ট্যাক্স চাপানোর আগেও ইনকাম কি বলবো বুঝেছো? যাদের ইনকাম 3 লাখ বা তার কম গো, তাদের উপর চাপছে কি ডাইরেক্ট ট্যাক্স? তাহলে কি বলবো, যে পার্সোনাল ইনকাম মিনস যে দা ইনকাম হুইচ ইজ জেনারেটেড বিফোর ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স চাপানোর আগেও তো ইনকামটা বলছে না, যে পার্সোনাল ইনকাম ইজ এ, বা ভালো ভাবে যদি লিখতে যাও পরবর্তীতে লিখতে হবে না, ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে না, তখন তো লিখতে হবে, তখন তো অবজেক্টিভ হবে না। যে পার্সোনাল ইনকাম ইজ এ ইনকাম হুইচ ইজ রিসিভড ফ্রম এনি পসিবল রিসোর্সেস বিফোর দ্য ডাইরেক্ট ট্যাক্সেস। মানে কোনো একজন ব্যক্তি যে কোনো রিসোর্স থেকে ইনকাম করুন না কেন, ডাইরেক্ট ট্যাক্স চাপানোর আগেও ইনকামটা বলা হবে পার্সোনাল ইনকাম। আর যখন বলবো when the direct tax is deducted from the personal income, when the direct tax is deducted from the personal income and the which income is generated, this is known as disposable, DPI। disposable হয়ে লেখা আছে যে পার্সোনাল ইনকাম মাইনাস ডাইরেক্ট ট্যাক্সেস, এটা হচ্ছে কি DPI। আর ডাইরেক্ট ট্যাক্স আপনার আগেও ইনকামটাকে বলা হয় PI, পার্সোনাল ইনকাম। এবার দেখো বই একটা দেওয়া আছে PI, দেখো একটা বড় করে লিখে দেওয়া আছে, দেখতে পেয়েছো? PI সমান লেখা রয়েছে, আমি পড়ছি তোমার শুনে পুরো দেখো। PI সমান রয়েছে ন্যাশনাল ইনকাম মাইনাস আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট মাইনাস কর্পোরেট ট্যাক্সেস রয়েছে মাইনাস সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন প্লাস ট্রান্সফার ইনকাম অবলিক পেমেন্টস প্লাস ইন্টারেস্ট অন পাবলিক ডেট রয়েছে না? নাই মাথা কিছু ঢুকেছে কি? কিচ্ছু ঢোকেনি। এবার আমি বলে দিই, এত কিছু মনে রাখার দরকার নেই, শর্টকাট মনে রাখবে। দেখো বলছে কি পার্সোনাল ইনকামের ক্ষেত্রে কি আমরা জানি যে ডাইরেক্ট ট্যাক্স মানে আগেও ইনকাম যত, তাহলে দেখো পার্সোনাল ইনকাম সমান শর্টকাট দেখবে, ন্যাশনাল ইনকাম থেকে মাইনাস করবো কোনটা, প্লাস করবো কোনটা? মাইনাস করবো সেন্টার যেটা হচ্ছে ইনকাম আর্ন বাট নট রিসিভ। ইনকামটা উপার্জন করছে কিন্তু রিসিভ করছে, ওটা হবে মাইনাস। ইনকাম আর্ন
বাট নট রিসিভড, নট রিসিভড আমি আসছি একটু। আর প্লাস করবো কোনটা, এটা ইনকাম রিসিভ বাট নট আর্ন, ইনকাম রিসিভড, রিসিভড বাট নট আর্ন, এর মানে কি দেখো ভালো করে বুঝবেন এটা। ইনকাম মনে করো একটা কোম্পানি, কোম্পানি মনে করো 1 কোটি টাকা তার হচ্ছে উপার্জন, আর্ন মানে বাংলা উপার্জন, আর রিসিভ মানে বাংলা গ্রহণ। কোম্পানি যদি উপার্জন 1 কোটি টাকা হয়, সে কি 1 কোটি টাকা হাতে আসবে তার? কোম্পানি কিছু লায়াবিলিটি আছে না নেই? তার যদি 1 কোটি টাকা তার যদি উপার্জন হয়, তাকে এমপ্লয়ীদের স্যালারি দিতে হবে হবে না? যারা শেয়ার হোল্ডার তাদেরকে ডিভিডেন্ড বা লভ্যাংশ দিতে হবে হবে না? দিতে হবে। ল্যান্ডের রেন্ট দিতে হবে না হবে না? দিতে হবে না হবে না? ব্যাংক থেকে যদি ধার করে তার সুদ দিতে হবে না হবে না? তাহলে এগুলো কোম্পানির লায়াবিলিটির মধ্যে পড়ে কি পড়ে না? তাহলে কোম্পানির যে উপার্জন সেখান থেকে তার কোম্পানির লায়াবিলিটিগুলো মাইনাস হবে না হবে না? বুঝতে পারছো কি বললাম? তাহলে 1 কোটি টাকা হচ্ছে কোম্পানির উপার্জন, তার লায়াবিলিটি বাবদ কোম্পানি কি হলো, আমি ধরলাম 30 লাখ টাকা চলে গেল, তাহলে কোম্পানির হাতে কত রইলো? 70 লাখ। এটা হচ্ছে কোম্পানির গ্রস প্রফিট। এবারে এইখান থেকে কোম্পানির ডেপ্রিসিয়েশন বাবদ খরচ হয় না হয় না? সেটা বাদ দিচ্ছি আমরা, ডেপ্রিসিয়েশন, তাহলে কি রইলো নেট, সেইটার উপর ট্যাক্স দিতে হবে, কর্পোরেশন ট্যাক্স। কি বলছি তাহলে কোম্পানি প্রথমে কি হবে, যেটা উপার্জন তার থেকে লায়াবিলিটি বাদ যাবে। লায়াবিলিটি মানে কোনগুলো বললাম, যারা কোম্পানির শেয়ার হোল্ডার তাদেরকে ডিভিডেন্ড দেওয়া, লভ্যাংশ, কোম্পানির ল্যান্ডের রেন্ট পে করতে হবে, ব্যাংকের থেকে ধার নিলে তার সুদ দিতে হবে, স্যালারি বা যারা কোম্পানি যারা কর্মচারী তাদেরকে মজুরি দিতে হবে, ওয়েজেস, এগুলো হচ্ছে কোম্পানির দায়বদ্ধতা। তাহলে 1 কোটি থেকে কোম্পানির দায়বদ্ধতা 30 লাখ টাকা বাদ দিলাম, ধরে নিচ্ছি 70 লাখ। এটা হচ্ছে কোম্পানি কি প্রফিট, লস। তাহলে ওখান থেকে আমার কোম্পানি মেশিনের জন্য কি হয়, মানে মেনটেন করতে খরচ হয় না হয় না? সেখানে আমি ধরুন আরও 5 লাখ টাকা চলে গেল বা 10 লাখ টাকা, কত হলো 60, সেখানে আরও ট্যাক্স হচ্ছিল 10 লাখ টাকা, কত হইলো 50। তাহলে কোম্পানি উপার্জন ছিল কত, 1 কোটি, কত রিসিভ করছে 50 লাখ। তাহলে ইনকাম বলেছে আর্ন, ইনকাম আর্ন 1 কোটি, বাট নট রিসিভ কত, নট রিসিভ কত 50 লাখ। তাহলে ওইটা হচ্ছে মাইনাস ন্যাস ইনকাম, যেগুলো সে রিসিভ করছে না। আর প্লাস করছে কোনটা, স্যার ওটাকেই তো টার্নওভার বলেন না? কোনটা না, টার্নওভার মানে পুরোটাকে 1 কোটি টাকাকে টার্নওভার বলে, মানে পুরোটা যেটা 1 বছর পরে এটা আসছে, ওই উপার্জনটা হচ্ছে টার্নওভার, আর পুরোটা এটা 1 কোটি টাকা। আর এটা হচ্ছে তুমি এটা বলছো স্যালারি দেওয়ার পরে না না, ওটা হচ্ছে নেট প্রফিট, নেট, ওটাকে নেট প্রফিট বলে। তুমি যেটা বলছো ওটা টার্নওভার মানে সেটা পুরোটা আসছে, আর টার্নওভার থেকে যখন এটা বাদ দেবো লায়াবিলিটি হচ্ছে নেট ওর্থ, নেট ওর্থ বলে, টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি, ওটা হচ্ছে কোম্পানির নেট ওর্থ বলা হয়। মানে আমরা যে টার্নওভারটা দেখতে পাচ্ছি ওটা টোটাল ইনকাম। হ্যাঁ, টোটাল ইনকাম, মোট ক্যাপিটালাইজেশনটা কোম্পানি, বুঝতে পারছো? তাহলে এবার দেখো, তাহলে ইনকাম আর্ন কত 1 কোটি, বা রিসিভ করছে কত 50 লাখ, কত রিসিভ করলো না 50 লাখ, তাহলে ওগুলো হচ্ছে মাইনাস। প্লাস করছে কোনটা, ইনকাম রিসিভ বা নট আর্ন মানে আগে যে মেয়েটা লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছে সে কোনো উপার্জন করছে, কিন্তু পুরো টাকাটাই তো রিসিভ করছে। যে স্কলারশিপ পাচ্ছে, ওল্ড এজ পেনশন পাচ্ছে, তারা কি কোনো উপার্জন করছে, কিন্তু পুরো টাকাটাই রিসিভ করছে না, করেনি। তো সেটাই তো লিখেছে বইয়ে। প্লাস কোনগুলো করেছে দেখো, ট্রান্সফার পেমেন্ট মানে কোনগুলো বলেছিলাম না, হেয়ার পেমেন্টস মেড উইদাউট, বই লেখা রয়েছে প্লাস দিয়ে, ট্রান্সফার ইনকাম পেমেন্টস রয়েছে না, প্লাস ইন্টারেস্ট অন পাবলিক ডেট মানে কি, এই যে আমরা যে ব্যাংকে এফডি বা আরডি করি, সেটা আমাদেরকে যখন ম্যাচিওর হয় তখন আমাদেরকে ব্যাংক সুদ দেয় না দেয় না, তাই তো? তাহলে এগুলো আমাদেরকে ইন্টারেস্ট দিচ্ছে না দেয়নি, তাহলে এগুলো আমরা উপার্জন করেছি কি? তুমি একটা এফডি করেছিলে, সেই টাকাটা ম্যাচিওর হওয়ার পর পেয়েছো, তুমি তো কোনো কোম্পানি উৎপাদন অংশগ্রহণ তো করছো না। তাহলে কোনগুলো প্লাস হচ্ছে, যেগুলো ইনকাম রিসিভ বা নট আর্ন, আর কোনগুলো মাইনাস করছি, ইনকাম ইনকাম আর্ন করছো কিন্তু তুমি, যার বলে আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট পয়েন্ট মানে কি, যে প্রফিটটা কোম্পানি কি হচ্ছে ডিস্ট্রিবিউট করার পরে হাতে থাকছে, আনডিস্ট্রিবিউটেড মাইনাস কর্পোরেট ট্যাক্স ট্যাক্স দিতে হচ্ছে না, হয়নি, বুঝেছো? তাহলে যেগুলো মনে রাখবে ইনকামটা রিসিভ করছে কিন্তু আর্ন করছে না, সেগুলো হবে প্লাস, আর যেগুলো ইনকামটা আর্ন করছে কিন্তু রিসিভ করছে না সেটা হবে মাইনাস। এত বড় মনে রাখার দরকারই নেই। এ বুঝতে পেরেছো না পারো? হ্যাঁ, কথা ওই বুঝেছি, যা জিনিস সব বোঝাচ্ছে মানে বুঝছে একটু। এইটা বুঝতে পারছো, ডাইরেক্ট ট্যাক্স যখন আগে ইনকামটা পার্সোনাল ইনকাম, আর ডাইরেক্ট ট্যাক্স কেটে নেওয়ার পরে যেটা পড়ে যাবে সেটা হচ্ছে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, এটা বুঝতে পারছো তো? আর ডিপিআর ফর্মুলা কি আছে বই দেখো, পিআই মাইনাস ডাইরেক্ট ট্যাক্স আছে নাই, আচ্ছা পেয়েছো বই? ডিপিআই সমান কি দেওয়া আছে, ডিসপোজেবল ইনকাম সমান পার্সোনাল ইনকাম মাইনাস ডাইরেক্ট ট্যাক্স, বুঝেছো? এরপরে দেখো যেটা বলছিলাম যে কোশ্চেন হচ্ছে যে অনেক সময় পরীক্ষা দেয় তোমার হচ্ছে আমাদের যে ট্যাক্সটা কেটে নেওয়ার পরে হাতে পড়ে থাকছে সেই টাকাটা পুরোটাই খরচ করবো না পুরোটাই জমা করবো না কিছু টাকা খরচ করবো কিছু টাকা জমা করবো। তাহলে আমার টাকা লেখা আছে বইয়ে, ডিপিআই ইজ এ সাম অফ
কনজাম্পশন অ্যান্ড সেভিংস লেখা আছে না নেই? পেয়েছো? আন্ডারলাইন করো। এই ডিপিআই এর সাম মানে কি? সমষ্টি। আমাদের ট্যাক্সটা কেটে নেওয়ার পরে যেটা হাতে পড়ে থাকছে তার কিছু টাকা আমরা খরচ করছি আর কিছু টাকা আমরা কি করছি? সেভ করছি। তো আমরা বলতে পারি এ ডিপিআই ইজ এ সাম অফ কনজাম্পশন অ্যান্ড সেভিং। হোয়াট ইজ সেভিং? সেভিং কাকে বলে? সেভিং মানে সঞ্চয় তো। সেভিং কাকে বলে? মানুষ সঞ্চয় কেন করে? তুমি সঞ্চয় কেন করবে? রাইট অ্যান্সার। সেভিং ইজ নাথিং বাট এ ফিউচার এক্সপেন্ডিচার। ফিউচারকে সিকিউর করার জন্য তো লোকে সেভিংস করে। বলো। হ্যাঁ, অ্যাড্রেস দিলাম যে ওটা যাবে না, ও সময় শেষ হয়ে গেছে। না স্যার আছে স্যার, বলুন না। কোডের কোডটা কত ছিল ভুলে গেছি আমি নিজে। তুমি যখন দাওনি কোড স্যার তখন বললাম সব হয়ে গেছে, তোমরা হ্যাঁ বললে এত তোমার নামটা বলো, আমি করে দিচ্ছি এখান থেকে। নামটা বলো, স্যার সৌভিক পড়িয়া করে দিচ্ছি। সৌভিক বলে না? হ্যাঁ সৌভিক পড়িয়া হ্যাঁ করে দিয়েছি। ও আমি অমৃত শুনলাম। দেখো তাহলে নেক্সট বলছিলাম, তাহলে এবার দেখো যেটা বলছি তোমাদের যে তাহলে কনজাম্পশন এন্ড সেভিং, তাহলে সেভিং ইজ নাথিং মানে কি বলবো? ফিউচার এক্সপেন্ডিচার। আচ্ছা সবথেকে সেভিং করে কোন সেক্টর? পরীক্ষা দেয় যে মোস্ট অফ দ্য সেভিংস ইজ ডান বাই, তার অ্যান্সার হবে হাউস হোল্ড। হাউস হোল্ড মানে কি? পরিবার। হাউস হোল্ড সেক্টর সবথেকে সেভিংস করতে পারে কারা? হাউস হোল্ড সেক্টর। এবং এরকম কোশ্চেন দেয় যে একটা হাউস হোল্ড সেক্টর কত পার্সেন্ট সেভিং করে? 100 টাকা যদি আয় হয় বলছে 29 টাকা 80 পয়সা করে সেভিংস করতে পারে। তাহলে রেঞ্জটা কত কত? আগের বছর বিসিএস এসেছিল যে এ সেভিংস রেঞ্জ অফ দ্য হাউস হোল্ড সেক্টর বিটুইন 30 to 35%, 25 to 30, below 25, না তাহলে হবে কি 25 30, বিটুইন দ্য 25 থেকে 30 মতো আছে না? তাহলে এই সেভিংস ইজ নাথিং বাট ইকুয়াল টু ফিউচার এক্সপেন্ডিচার। তাহলে মোস্ট অফ সেভিংস ইন আওয়ার কান্ট্রি ডান বাই হাউস হোল্ড সেক্টর। তাহলে এই হাউস হোল্ড সেক্টর ক্যান সেভ আপ টু 29.8%, 29 টাকা 80 পয়সা। বুঝতে পেরেছো এরকম কোশ্চেন ধরে? আচ্ছা এরপরে আসছে নমিনাল রিয়েলটা বোঝা গেছে তো? সেই যে কারেন্ট ইয়ার যেটা হয় সেটা হচ্ছে নমিনাল, আর বেস ইয়ার যে এস্টিমেট করা হবে সেটা হচ্ছে রিয়েল জিডিপি। এরপর আসতে আবার ডিফ্লেক্টর বলে একটা পরীক্ষা দেয়। ডিফ্লেক্টর বলে পেয়েছো? ইমপ্লিসিট জিডিপি ডিফ্লেক্টর। দেখো ডিফ্লেক্টর মানে কি? ইনফ্লেশনের আগে একরকম দাম, ইনফ্লেশনের পরে দাম বাড়ে না কমে? দাম বাড়ে। এবার তুমি দেখো ইনফ্লেশনের পরে যখন দামটা বাড়ছে, যারা ব্যবসায়ী তারা কি চায়? পুরনো স্টকটাকে নতুন দামে বিক্রি করে লাভ তুলতে চাইবে কি চাইবে? মনে করো যখন আমাদের কখনো কখনো বৃষ্টি হলে বা ন্যাচারাল শাকসবজির দাম বাড়ে, দেখেছো? অতি বৃষ্টি হলে দাম বাড়বেই। তাহলে যখন ব্যবসায়ী বুঝতে পারছে এবছর ভালো বর্ষা হয়নি বা প্রচুর বৃষ্টি হওয়ার জন্য নষ্ট হয়েছে ক্ষতি, এই যে ঘাটালে যখন বন্যা হলো আলু তো 100 টাকা হয়ে গেলো ঘাটালের থেকে, বুঝেছো কি বললাম? তাহলে এই যে জিনিসটা তাহলে ব্যবসায়ী তারা বুঝতে পারছে যে বাজারে যখনই বৃষ্টি প্রচুর হয়, নষ্ট হয় তো শাকসবজি, দাম তো বাড়তে পারে। তো ওরা কী করে? কিছু পুরনো স্টকটা কী হয় নতুন দাম বিক্রি করে একটা লাভ তোলার চেষ্টা করবে না করবে না। তাহলে ইনফ্লেশন আগে একরকম দাম, ইনফ্লেশনের পরে দামটা কী হচ্ছে? বাজারে বাড়ছে। তাহলে এই যে মার্কেটের দাম বৃদ্ধির আগে আর দাম বাড়ার পরে এই যে পার্থক্যটা, সেখানে টেকনিকটা কাজে লাগাচ্ছে কারা? ব্যবসায়ীরা। যে লাভটা তুলছে সেই টেকনিকটাকে বলা ডিফ্লেটর। তার ডিফ্লেটর মানে কি বলবো? ইট ইজ এ টেকনিক টু অ্যাডজাস্টিং দ্য চেঞ্জ ইন প্রাইস লেভেল বিটুইন টু মার্কেট ভেরিয়েশন। এর মানে কি? দুটো মার্কেটে ভেরিয়েশন আসছে না আসেনি? ইনফ্লেশন আগে একরকম দাম, ইনফ্লেশনের পরে কি হচ্ছে? দামটা বাড়ছে। তাহলে এই যে দুটো দামের যে তারতম্য হচ্ছে ইনফ্লেশন জনিত কারণে, সেই তারতম্যটাকে কাজে লাগাচ্ছে কারা? ব্যবসায়ীরা। তারা কি করছে? পুরনো স্টকটাকে নতুন দামে বিক্রি করে যে প্রফিট বা লাভটা তুলছে সেই টেকনিকটাকে বলা হচ্ছে কি? ডিফ্লেটর। বোঝা গেল ডেফিনেশনটা? যে ইট ইজ এ টেকনিক টু অ্যাডজাস্টিং দ্য চেঞ্জ ইন প্রাইস লেভেল বিটুইন টু মার্কেট ভেরিয়েশন। এবার দেখো যখনই পুরো জিডিপি ডিফ্লেটর, কি বলেছিলাম? যে কারেন্ট ইয়ার জিডিপি মানে কি? যার মধ্যে ইনফ্লেশন ধরা আছে না নেই? ধরা আছে, সেটা উপরে থাকবে নিচে থাকবে? উপরে থাকবে। আর কার সাথে কম্পেয়ার করবো? বেস ইয়ার মানে রিয়েল জিডিপি। তা ওটাই তো লেখা আছে ইমপ্লিসিট জিডিপি ডিফ্লেশন কি লেখা আছে? নমিনাল জিডিপি ডিভাইড বাই রিয়েল জিডিপি ইনটু 100। তাহলে ইমপ্লিসিট জিডিপি ডিফ্লেটর কি বলছে? যে জিডিপিটা কতটা চেঞ্জ হয়েছে কারেন্ট ইয়ারে বেস ইয়ারের তুলনায়। সেই জন্যই তো আমাদের এই ফর্মুলাটা দরকার যে হাউ দ্য জিডিপি ইজ অ্যাফেক্টেড ওভার ইনফ্লেশন। কি বললাম? হাউ দ্য জিডিপি ইজ অ্যাফেক্টেড। আচ্ছা এফেক্টেড আর অ্যাফেক্টেডের মধ্যে পার্থক্য?
প্রভাব পড়ে। মনে করো ধরে দিল এডুকেশন, নিউট্রিশন, এগুলো হচ্ছে এফেক্টেড লিখবো। আর যখন কোনো পলিউশন, স্মাগলিং, বেটিং এগুলো বলছে তখন কী হবে অ্যাফেক্টেড। তাহলে সেটাই বলছে হাউ, তাহলে খারাপ ফর্ম পড়ছে না, ইনফ্লেশনের দামটা বাড়ছে তো, তাহলে ওই জন্য অ্যাফেক্টেড ওয়ার্ডটা ইউজ করছি। হাউ দ্য জিডিপি ইজ অ্যাফেক্টেড ওভার ইনফ্লেশন ইন এ কারেন্ট ইয়ার হুইচ ইজ কম্পেয়ার উইথ দ্য বেস ইয়ার, দিস ইজ নোন অ্যাজ জিডিপি ডিফ্লেটর। তাহলে ফর্মুলাটা কি লিখেছে নমিনাল বাই রিয়েল ইন্টু 100। তাহলে তো পার্সেন্টে পেয়ে যাচ্ছি যে কারেন্ট ইয়ারে জিডিপিটা ইনফ্লেশন জনিত কারণে কতটা বেড়েছে বেস ইয়ারের তুলনায়। এর মানে ভুলো, হ্যাঁ মানে ঢুকেছে লোকে নেই যে কারেন্ট ইয়ারের জিডিপিটা কতটা কার জন্য বেড়েছে। কারেন্ট ইয়ারের মধ্যে কি ধরা আছে ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন হলে কি হবে, প্রাইস বাড়বে তো, তাহলে প্রাইস বাড়লে কি হবে দেশে চেঞ্জ হবে না জিডিপি। জিডিপিকে আগে এস্টিমেট করে, জিডিপি ইজ কি বলেছিলাম মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ জিওগ্রাফিক্যাল টেরিটরি। তাহলে যখনই আমাদের ইনফ্লেশন হচ্ছে জিডিপিটা চেঞ্জ হচ্ছে না হয়নি, তাহলে ইনফ্লেশন জনিত কারণে জিডিপিটা কতটা বেড়েছে সেটা কম্পেয়ার করছি কার সাথে বেস ইয়ারের সাথে। তো তাহলে উপরে কি থাকবে নমিনাল আর নিচে কি থাকবে রিয়েল ইন্টু 100 করে তো পেয়ে যাচ্ছি জিডিপি ডিফ্লেটর। আগে ক্লাসটা বলে ভালো হলো না, আমার দেখে মনে হচ্ছে কোনো রেসপন্স নেই সেরকম। হ্যাঁ সেই ইন্থুসিয়াজম হারিয়ে গেছে নাকি পুজোর আগে যেটা ছিল। হ্যাঁ আজকে ক্লাসটা অনেক মন মারা লাগছে, কি হয়েছে নাকি? হ্যাঁ না রুম চেঞ্জ হয়ে গেছে এরকম হয়ে গেছে, কথা বলে এনথুসিয়াজম কোথায় গেল? হ্যাঁ বুঝতে পেরেছো বলো নি কি বললি সেটা বল। বাজারে বেরোছো তো, তুমি বেরোছো তো?